এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। না, পরশুদিন থেকে যাব। ও, তাহলে আপনি এখন গিয়ে শুয়ে পড়ুন। কিছুক্ষণ বিছানায় শুয়ে গড়াগড়ি করলে ভালো লাগবে। ঠিক আছে। আমি রান্নাঘরে যাচ্ছি, কোনো দরকার পড়লে ডাক দিন। ওকে। আশিয়ান গিয়ে বিছানায় শুয়ে পড়ল আর উদিতা গেল রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করতে। মিসেস ইয়াসমিন বারবার মানা করেছেন উদিতাকে কাজ করতে, কিন্তু উদিতা এসবে কান দেয়নি। নিজের সংসারের জন্য কাজ করতে আবার কারো পারমিশন লাগে নাকি? এটা তো একান্তই নিজের সংসার, পরের সংসার তো আর না। উদিতা একা হাতে সব কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে রান্না করছে। মিসেস আনিতা ওনার দুই মেয়েকেই ছোট থেকে ঘর সংসারের সমস্ত কাজকর্ম হাতে কলমে শিখিয়ে পড়িয়ে দিয়েছেন। মেয়েদের যাতে কখনো কারো উপর নির্ভরশীল হয়ে চলতে না হয় সেজন্য সব কিছু শিখিয়েছেন। ছোটবেলায় মা যখন অসুস্থ হয়ে পড়তেন তখন উষা আর উদিতা তারা দুই বোন মিলে ঘর সামলাতো। বড় হওয়ার পরও মিসেস আনিতাকে কোনো প্রকার কোনো কাজকর্ম করতে দেয়নি ওরা। ওসামা আসার পর থেকে তো মিসেস আনিতা চাইলেও কোনো কাজ করতে পারেন না, মূলত ওসামাই দেয় না। এরকম ভালো পুত্রবধূ ভাগ্য গুণে পাওয়া যায়। উদিতা আজ সবার জন্য পছন্দের খাবার তৈরি করেছে, যেমন গরুর কলিজা ভুনা, রুটি, ডিমের পরোটা, বুট ডাল ঝাল দিয়ে ভুনা, যা আশিয়ানের অনেক পছন্দের খাবার, বিফ অ্যান্ড এগ স্যান্ডউইচ, চকোলেট কাপকেক এবং মুরগির মাংস সবজি দিয়ে রসালো নুডলস। ব্যাস, সবাই ঘুম থেকে ওঠার পরে গরম গরম কফি অথবা চা বানিয়ে দেবে ঠিক করলো সে। নাস্তা বানাতে বানাতে সকাল 9টা বেজে গেছে প্রায়। কেয়া রান্নাঘরে এসে দেখে উদিতা সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছে। কেয়া তো উদিতার প্রশংসায় পঞ্চমুখ। জানো তো দিদা, তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি অনেক বেশি খুশি তোমাকে নিজের যা হিসাবে পেয়েছি বলে। আগে অনেক ভয়ে থাকতাম যখন ইলিয়ানার সাথে আশিয়ানের রিলেশন ছিল। ইলিয়ানাকে আমি পছন্দ করতাম না তেমন একটা। ভাবতাম ইলিয়ানা আশিয়ানের বউ হয়ে এলে আমার সাথে তার কখনোই বনবে না, কারণ আমি যেমনটা সেরকমটা ও নয়। আল্লাহর কাছে আশিয়ানের জন্য ভালো একটা মেয়ে লাইফ পার্টনার হিসেবে চাইতাম। নিজের আপন ভাইয়ের মতন স্নেহ করি আমি তাকে, তাই সবসময় তার ভালো চাইতাম। ভাবিনি আল্লাহ আমার দোয়া এভাবে কবুল করবেন। তাই তো তোমার মতো মিষ্টি একটা মেয়ে আমি আমার ভাইয়ের বউ হিসেবে পেয়েছি। উদিতা কেয়াকে জড়িয়ে ধরল। কেয়াকে সে প্রথম থেকেই অনেক পছন্দ করে, নিজের বড় বোনের মতো মানে তাকে সে। হাসি মুখে বলল, জানো তো ভাবি, আমিও অনেক খুশি তোমার মতো একজন বড় আপু পেয়ে। অনেকের কাছ থেকে শুনেছি সংসার জীবনে জায়েরা নাকি খুব জল্লাদ টাইপের হয়, হিংসুটে হয়, কিন্তু তোমাকে দেখে আমার সেই ধারণাটা পুরোপুরি ভুল প্রমাণিত হয়ে গেছে। তোমার মতো এত ভালো বড় বোনের মতো আদুরে যা কজন পায় বলো তো। আমি নিজেকে নিয়ে অনেক প্রাউড ফিল করি যে আমি এত ভালো একটা আন্তরিক পরিবার পেয়েছি। একজন বড় বোনের মতো যা পেয়েছি, মায়ের মতো শাশুড়ি ও চাচি, বাবার মতো শ্বশুর ও চাচা, বড় ভাইয়ের মতো ভাসুর ও দেবর পেয়েছি, আর নিজের বোনের মতো আদুরে আরেকজন অমায়িক বোন পেয়েছি। বিশ্বাস করো, আমি কখনো ভাবিনি আমার জন্য আল্লাহ এত ভালো কিছু লিখে রেখেছেন। তোমাদের মতো পরিবার পেয়ে আমি অনেক অনেক খুশি। কেয়া উদিতার থেকে আলিঙ্গন মুক্ত হয়ে দুষ্টুমি হাসি দিয়ে বলল, তাই বুঝি? তা আমার ভাইটার কথা তো কিছু বললে না। ওকে পেয়ে বুঝি খুশি হওনি তুমি? হুম হুম। উদিতা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। লজ্জায় তার গাল দুটো পাকা টমেটোর মতো লাল হয়ে গেছে প্রায়। লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, দেখ ভাবি, কি যে বলো না তুমি, আমাকে খালি লজ্জা দেওয়ার ধান্দায় থাকো। কেয়া উদিতা লজ্জা পাওয়া দেখে হা হা করে হেসে ফেলে। উদিতা পালিয়ে বাঁচতে চাইল যেন। নাস্তাগুলো টেবিলে নিয়ে সাজিয়ে রাখতে লাগলো সে। আস্তে আস্তে বাসার সবাই ঘুম থেকে উঠতে লাগে। আশিয়ানো ঘুম থেকে উঠে ট্রেডমিলে কিছুক্ষণ ব্যায়াম করে রেগুলারের রুটিন অনুযায়ী 150 বার পুশ আপ দিল। আগে আগে ইলিয়ানা, তৌহিদ ও আসিফের সাথে জিমে যেত সে রেগুলার, বাট এখন আর যাওয়া হয় না। বাসাতেই সব জিম করার অ্যাসেসরিজ কিনে রেখে দিয়েছে।
আলাদা জিম করার রুমে। সেখানে আশিয়ানের সাথে তাজিম আর তাসকিনও জিম করে। তাসজিৎ এসবে নেই। বেচারা চিকনা চাকনা মানুষ পড়তে পড়তেই জীবন শেষ। এক্সট্রা কিছু করার কথা চিন্তাও করতে পারে না কখনো। ঘামে সারা শরীর ভিজে জবঝবে হয়ে আছে আশিয়ানের। ব্যায়াম শেষ করে রুমে এসে রুফটপে গিয়ে সুইমিং পুলের পানিতে ধপাস করে পড়ে গেল সে। বারবার কয়েক ডুব দিয়ে পানির উপরে মাথা তুলল সে, দুহাত দিয়ে চুল মুঠো করে। উদিতা আশিয়ানকে ডাকতে রুমে এসেছে। রুমের কোথাও আশিয়ানকে দেখতে না পেয়ে বারান্দার দিকে পা বাড়ায় সে, কারণ ওখান থেকে দাপাদাপির আওয়াজ আসছে। আশিয়ানকে সুইমিং পুলে দেখে উদিতার চোখ কপালে। সে মনে মনে ভাবছে, এই লোকটার সাথে নির্ঘাত পানির জিন লাগানো আছে। নয়তো একদিনে মানুষ কয়বার গোসল করে? হাজার গরম হলেও সবাই একবার অথবা বেশি হলে 2বার গোসল করে, কিন্তু এই লোক সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার, রাতে একবার, খালি গোসলেই করতে থাকে। পারতো যদি তাহলে মাঝরাতেও মনে হয় গোসল করতো। উদিতাকে দেখেও আশিয়ানের কোনো ভাবান্তর হলো না। সে পানিতে দাপাদাপি করতেই ব্যস্ত। উদিতা গালে হাত দিয়ে বেঞ্চে বসে আশিয়ানের সাঁতার কাটা দেখছে। উদিতা সাঁতার জানে না, পানি দেখলেই ভয় লাগে তার। তবে কাউকে পানিতে সাঁতরাতে দেখতে তার ভীষণ ভালো লাগে, যেমনটা এখন লাগছে তার। আশিয়ানের দিকে মুগ্ধ নজরে তাকিয়ে আছে সে। আশিয়ান লক্ষ্য করলো সেটা। আশিয়ান ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, হোয়াট? এভাবে তাকিয়ে আছো কেন? কি দেখো? কি দেখবো আবার? আপনার লাফালাফি দেখি। এছাড়া তো এখানে আর ইন্টারেস্টিং কিছু নেই যে সেটা দেখবো। খোঁচা দিচ্ছ আমাকে? একদমই না। সে যাকগে, আপনি এবার পুল থেকে উঠে আসুন। বেশি সময় পানিতে থাকলে আপনার ঠান্ডা লেগে যাবে। নিচে সবাই আপনার অপেক্ষা করছে, নাস্তা করবেন, আসুন। আসছি। আশিয়ান পুল থেকে উঠে এলো। হাত দিয়ে চুল ছাড়া দিতেই পানির ছিটা এসে উদিতার মুখে পড়ল। উদিতা কিছু বলল না এতে। বাথটব পরে শর্ট ট্রাউজারটা খুলে উদিতার হাতে দিল সে। উদিতা সেটা নিয়ে ঝুড়িতে রাখলো। উদিতা টাওয়াল হাতে নিয়ে আশিয়ানের পিছন পিছন রুমে এলো। আশিয়ান বেশি লম্বা হওয়ায় উদিতা তার মাথার নাগাল পাবে না, তাই বাধ্য হয়ে আশিয়ান বিছানায় বসে। উদিতা এগিয়ে এসে আশিয়ানের চুল মুছতে লাগলো টাওয়াল দিয়ে। আশিয়ান উদিতার কোমরের দুপাশে তার হাত রাখলে উদিতা মৃদু কেঁপে ওঠে। কোনো রকম চুলটা মুছে দিয়ে আশিয়ানের হাত সরিয়ে দিয়ে সে নিচে চলে যায়। আশিয়ানও কাপড় পরে নিচে চলে এলো নাস্তা করতে। মিস্টার মোর্শেদ ও মিস্টার এনামুলের নাস্তা করা শেষ ততক্ষণে। ওনারা দুজন তাদের রুমে চলে গেছেন রেডি হতে। আশিয়ান চেয়ার টেনে বসতেই উদিতা তার প্লেটে নাস্তা বেড়ে দিল। তাদের সাথে সে নিজেও বসে পড়ল নাস্তা করতে। আশিয়ান বুট ডাল ভুনা দিয়ে পরোটা খাচ্ছে তৃপ্তির সহকারে। অনেক মজা হয়েছে খেতে। নাস্তা করা শেষে উদিতা এনার সাথে বাসার ছাদে গেল। আশিয়ানদের বাসাটা বিশাল বড়, যা উদিতার কিছুই দেখা হয়নি, তাই এনা তাকে সারা বাসা ঘুরে দেখাচ্ছে। বাসার ছাদটা প্রচুর খোলামেলা। সেফটির জন্য মোটা করে রেলিং দেওয়া হয়েছে। রেলিংয়ের ওপর ছোট ছোট কালারিং ফুলের টব রাখা, যা দেখতে অনেক দৃষ্টিনন্দন লাগছে। সারা ছাদ জুড়ে অনেক সুন্দর আর দামি দামি ফুল গাছ টবে লাগানো। গাছগুলো ফুলে ফুলে ভরে আছে একদম। সারা ছাদ ঘুরে দেখলো উদিতা। তারপর নিচে বাসার বাইরে ফ্রন্ট এরিয়ার গার্ডেনে গেল এনা উদিতাকে নিয়ে। ফুল গাছগুলো নিয়মিত যত্নের জন্য একজন মালি রাখা আছে, যে প্রতিদিন গাছগুলোর পরিচর্যা করে। তাসকিন আলিয়াকে নিয়ে সেখানে এলো। দুজন কেমনই যে সারাদিন রাত রোম্যান্টিক মুডে থাকে বুঝতে পারে না উদিতা। তাসকিন আলিয়াকে এখনো অবধি নিজের হাতে খেতে দেয়নি, শুধুমাত্র গতকাল ছাড়া। সব সময় নিজেদের রুমে বসে মুখে তুলে খাইয়ে দেয় তাকে তাসকিন। ভালোবাসা উপচে পড়ছে তাদের। আলিয়া তো চান কলিজা বাবু এসব বলা স্টার্ট করে দিয়েছে। দুজনে মিলে এত এত রোম্যান্টিক ফটোগ্রাফি করে, সারাদিন টিকটক বানায় আর সেগুলো ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করে। এসব এনা দেখিয়েছে উদিতাকে। আর আশিয়ান এসবের ধারে কাছেও নেই। সে তার নিজের মতো আছে, যদিও এতে উদিতার মন খারাপ হয় না তেমন একটা।
তাসকিন এনার হাতে তার ফোনটা ধরিয়ে দিয়ে বলল যে তার আর আলিয়ার একটা টিকটক ভিডিও করে দিতে। এনা ক্যামেরা ধরতেই তাসকিন বাগান থেকে একটা লাল গোলাপ ছিঁড়ে নিয়ে হাঁটু গেড়ে আলিয়াকে প্রপোজ করলো। আলিয়া তো লজ্জা পেয়ে একদম শেষ এরকম প্রপোজাল পাওয়াতে। আলিয়া একটু অ্যাক্টিং করে তাসকিনের হাত থেকে গোলাপটা নিয়ে নিল। তাসকিন বসা থেকে দাঁড়াতেই আলিয়া হাসি মুখে তাসকিনকে জড়িয়ে ধরে। তাসকিনও তাকে বুকে জড়িয়ে নেয়। ব্যাস, ভিডিও হয়ে গেছে। এনা ভিডিও করে ফোনটা তাসকিনের হাতে দিয়ে দিল। এতক্ষণ উদিতা অন্যদিকে তাকিয়েছিল। এসব নির্লজ্জ কাজকর্ম দেখতে সে পছন্দ করে না। এদিক ওদিক তাকিয়ে মুখ উপরে তুলে বাসার দিকে তাকালো উদিতা। কোণের আশিয়ানের রুমের বারান্দায় চোখ পড়তেই আশিয়ানকে দেখতে পেল সে। আশিয়ান এদিকেই তাকিয়ে আছে। উদিতা দ্বিতীয় দফা লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে। তারপর লজ্জা কাটাতে ফুলের বেড দেখতে ব্যস্ত হয়ে পড়ে সে। তাসকিন আর আলিয়া একজন আরেকজনের হাত ধরে হেসে হেসে কথা বলে বাগানের মাঝখান দিয়ে হাঁটতে লাগলো। এনা আর উদিতা সারা বাড়ি ঘুরে দেখে আবারও বাসায় ফিরে এলো। দুপুরে রান্না করতে চাইল উদিতা, কিন্তু কিয়া আর মিসেস ইয়াসমিন করতে দিলেন না। তাই বাধ্য হয়ে রুমে চলে এলো সে। আশিয়ান ল্যাপটপে কাজ করছে এক ধ্যানে সদা গম্ভীর হয়ে। আশিয়ানের কাছে এসে বসলো উদিতা। আশিয়ান তাকে এক পলক দেখে আবারও ল্যাপটপে মনোনিবেশ করলো। উদিতা বলে উঠল, এই যে শুনছেন? এত আদুরে ডাক শুনে আশিয়ানের বুকের ভিতর ধক করে উঠল। উদিতার দিকে না তাকিয়েই বলল, শুনছি, বলো। উদিতা ওড়নার আঁচল মোচড়াতে মোচড়াতে মাথা নিচু করে বলল, একটা জিনিস চাইবো, এনে দেবেন? বলো কি চাই। আমার না মোটেও সময় কাটে না। এখন তো পড়াশোনার চাপ নেই, মা আর ভাবি আমাকে কোনো কাজই করতে দেন না। পরশু থেকে আপনিও অফিসে চলে যাবেন, এনা আপু তার ক্লাসে চলে যাবেন, পিচ্ছি দুইটাও বাসায় থাকে না। তাই আমার সময় কাটানোর জন্য কিছু জিনিস চাইতাম আপনার কাছে, দেবেন? হেয়ালি না করে সোজা কথায় বলে দাও কি চাই, জলদি। আমাকে কয়েক রকমের কিছু কালারিং পেজ, গাম, অফসেট পেপার, কয়েক কালারের রেশমি সুতা, কয়েক রকমের পুঁথি, হ্যান্ড পেইন্টিংয়ের সরঞ্জাম এসব কিনে দেবেন প্লিজ। আর যদি পারেন তাহলে একটা সেলাই মেশিন আর সুই সুতাও, এক কালারের সুতি কাপড় কিনে দিয়েন। আমি মামুনির কাছ থেকে কাপড় সেলাইয়ের কাজ শিখতে চাই, মানা করবেন না প্লিজ। সব বুঝলাম, তবে কাপড় সেলাই করাতেও কিন্তু রিস্ক আছে। যদি হাতে সুই ঢুকে যায় তখন কি হবে? কিছু হবে না, আমি মনোযোগ দিয়ে সাবধানে কাজ করব। তাও আমি শিখতে চাই প্লিজ। ঠিক আছে, আমি দেখছি। উদিতা উচ্ছ্বসিত কণ্ঠে যার পরনায় খুশি হয়ে বলল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অনেক ভালো। আশিয়ানের ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠেই মিলিয়ে গেল। গম্ভীর কণ্ঠে বলল, এখন যাও, আমার জন্য এক কাপ সেই সুগন্ধি চা বানিয়ে নিয়ে এসো, মাথা ধরেছে। উদিতা তড়িৎ গতিতে বসা থেকে উঠে বলল। আমি এক্ষুনি যাচ্ছি। উদিতা চলে যেতেই আশিয়ান মাহবুবকে ফোন দিয়ে উদিতার বলা সব জিনিসের নাম বলে তাকে এগুলো কিনে নিয়ে আসতে বলল। মাহবুব আশিয়ানকে জানালেও সে এখনই এসব কিনতে রওনা দিচ্ছে। আশিয়ান ফোন রেখে মুচকি হেসে ল্যাপটপে মনোযোগ দিল। আশিয়ান ভেবেছিল একটু দামি কোনো জিনিস চাইবে উদিতা, কিন্তু না, তাকে আবারও ভুল প্রমাণিত করলো তার বউ। সামান্য জিনিসেই যে কেউ এত খুশি হতে পারে তা উদিতাকে না দেখলে বুঝতে পারতো না সে। প্রায় 1 ঘন্টা পর মাহবুব সবকিছু কালেক্ট করে কিনে নিয়ে এলো। উদিতা তখন সবে মাত্র ওয়াশরুমে গোসল করতে ঢুকেছে। মাহবুব একটা লোককে সাথে নিয়ে এসে সবকিছু আশিয়ানের কথা মতো রুমের এক কোণে রেখেই চলে গেল। আশিয়ান আবারও কাজে বিজি হয়ে গেল। প্রায় আধা ঘন্টা পর উদিতা গোসল করে অজু সেরে বেরুলো। আজকে আর আয়নার ধারে কাছে না গিয়ে বড় একটা খিমারের হিজাব মাথায় জড়িয়ে পশ্চিম দিকে মুখ করে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে লাগলো। আজকে নামাজে উঠতে একটু দেরি হয়ে গেছে তার,
তাই এত তাড়াতাড়ি করছে। আশিয়ান আর চোখে উদিতাকে বারবার খেয়াল করছে। কেন জানি উদিতাকে বারবার দেখার পরও তার চোখের তৃষ্ণা মেটে না। আশিয়ান খুব ভালোই বুঝতে পারছে যে সে দ্বিতীয়বারের মতো একটি পিচ্ছি মেয়ের প্রেমে পড়তে যাচ্ছে। আর এই পিচ্ছি মেয়েটা আর কেউ নয়, তারই বউ উদিতা। উদিতা নামাজ আদায় করে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। এমন সময় কোনায় রাখা জিনিসগুলোর ওপর চোখ পড়ল তার। প্রশ্নবোধক দৃষ্টিতে সেদিকে একবার তাকিয়ে আশিয়ানের দিকে তাকালো সে। জিজ্ঞেস করলো, প্যাকেট করা এসব কি রাখা এখানে? আশিয়ান নির্বিকার চিত্তে সোফায় হেলান দিয়ে বলল। খুলে দেখে নাও কি। উদিতা হাত থেকে টাওয়াল রেখে এগিয়ে গিয়ে সবকিছুর প্যাকেট খুলতে লাগে। একে একে তার কাঙ্ক্ষিত প্রত্যেকটা জিনিস দেখতে পেয়ে ঠোঁটে এক অমূল্য হাসি ফুটে উঠল উদিতার। খুশিতে চোখজোড়া জলজল করছে তার। হাসি মাখা মুখ নিয়ে আশিয়ানের দিকে তাকালো সে। আশিয়ান তারই দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। উদিতা প্রত্যেকটা জিনিস পেয়ে খুশিতে আত্মহারা। উদিতা অল্প স্বল্প চেয়েছে, কিন্তু আশিয়ান এক কার্টুন করে আনিয়েছে সব। প্রত্যেকটা কালারের সুতো, পুঁতি, পেজ, কালারিং পেন, হ্যান্ড পেইন্টিংয়ের সরঞ্জাম, আরও এক্সট্রা বহু জিনিস। কী যে নেই বলা মুশকিল। আধুনিক একটা সেলাই মেশিনও আছে। হাতের কাজ শেখার প্রতিটি জিনিস আছে। কোনো কিছু বাদ রাখেনি আনতে। সব রঙের ভালো মানের সুতির কাপড়, থান কাপড়, হাফ সিল্ক সব রয়েছে অন্য একটি কার্টুনে। উদিতা খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে এসে আশিয়ানের বুকে ঝাঁপিয়ে পড়ল। আশিয়ান ভাবেনি উদিতা এভাবে এসে তাকে হাঁক করবে। আশিয়ান উদিতাকে নিচের বুকে আগলে নিল। নিজের অজান্তেই উদিতার মাথায় ভেজা চুলে ঠোঁটের স্পর্শ এঁকে দিল সে। উদিতার খুশি দেখে সে নিজেও প্রচুর খুশি হয়ে গেছে। বৈধ সম্পর্কের জোর আল্লাহ এত মজবুতভাবে গড়ে দিয়েছেন যে আশিয়ান চাইলেও কখনো উদিতার থেকে বিমুখ হতে পারবে না। এখন ভালোবাসে না তো কি হয়েছে? একসাথে থাকতে থাকতে ভালোবাসাটা ঠিকই হয়ে যাবে তাদের দুজনের মাঝে। উদিতা আশিয়ানের গলা জড়িয়ে ধরে কয়েকবার ধন্যবাদ জানিয়ে ফেলল খুশির ঠেলায়। আশিয়ান উদিতার পাগলামি দেখে মুচকি হাসল। উদিতা যখন নিবিড়ভাবে আশিয়ানের দিকে তাকালো, তখন আশিয়ান উদিতার চোখের দিকে তাকিয়ে থমকে গেল। কারো চোখ এত আকর্ষণীয় হয় জানত না আশিয়ান। পানি লেগে চোখের লম্বা পাপড়ি ও ভ্রু যুগল লেপ্টে আছে। বড় বড় হরিণী চোখে এক অন্যরকম মাদকতা বিরাজ করছে। এই চোখের মায়াই যেন বিলীন হয়ে যাচ্ছে আশিয়ান, যেখান থেকে ফিরে আসা কঠিন। আশিয়ান নিজেও জানে না সে কি করছে। উদিতার চুলের ভিতর হাত ডুবিয়ে শক্ত করে ধরে নিজের আরও কাছে টেনে নিল তাকে। উদিতাও সম্মোহিত দৃষ্টিতে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। দুজন দুজনের থেকে চোখ ফেরাতে পারছে না। উদিতার রক্ত লাল টসটসা কমলার কোয়ার মতো ভেজা ঠোঁটজোড়া আশিয়ানকে পুরোই পাগল বানিয়ে ফেলেছে। আশিয়ান মাথা নিচু করে কোনো দিক চিন্তা না করেই উদিতার ঠোঁটজোড়া নিজের ঠোঁটের ভাঁজে নিয়ে নিল। উদিতা পরম আবেশে চোখ বন্ধ করে ফেলে শিউরে ওঠে। আশিয়ান স্লো মোশনে উদিতার ঠোঁট চুষছে। উদিতা আশিয়ানের টি শার্টের কলার খামচে ধরে আছে, আর এক হাত আশিয়ানের পিছে রাখা। প্রায় মিনিট 10 পর আশিয়ান উদিতার ঠোঁটজোড়া ছেড়ে দিল। উদিতার অবস্থা শোচনীয়। লম্বা লম্বা শ্বাস নিয়ে আশিয়ানের বুকে মাথা রাখল সে। আশিয়ান যত্নের সহিত উদিতার কপালে ঠোঁট ছোঁয়ালো। উদিতা চোখ বন্ধ করে আশিয়ানের বুকে মুখ গুজে আশিয়ানের কোলে বসে আছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। কয়েক মিনিট এভাবে থাকার পর হঠাৎ দরজায় কে জানি নক করলো। উদিতা লাফ দিয়ে আশিয়ানের কোল থেকে উঠে পড়ে। আশিয়ান জোরে ডাক দিয়ে বলল, এসো। রুমের ভিতর এনা ঢুকে বলল, মিষ্টি ভাবি, পাপা তোমাকে নিচে যেতে ডাকছেন। আসছি আপু। উদিতা আশিয়ানের দিকে এক পলক তাকিয়ে এনার সাথে নিচে চলে গেল। আশিয়ান উদিতার যাওয়ার পানে তাকিয়ে আছে। আন মনে নিজের ঠোঁটের ওপর আঙ্গুল বোলালো সে। ঠোঁটে ফুটে উঠল মুচকি হাসি। উদিতা রোবটের মতো এনার পিছন পিছন নিচে এলো। মিস্টার মোর্শেদ ও মিস্টার এনামুল আলিয়া ও তাসকিনের সাথে নিচে দাঁড়িয়ে কথা বলছিলেন। উদিতা আর এনাও তাদের কাছে এসে দাঁড়ালো। মিসেস ইয়াসমিন ও মিসেস তারানা, কেয়া ও তারিনও এসেছে। মিস্টার মোর্শেদ আলিয়াকে ও উদিতাকে নিয়ে বাইরে চলে এলেন।
আলিয়া বাইরে নীল রঙের একটা মার্সিডিজ বেঞ্চ ব্র্যান্ডের কার দেখে খুশিতে আত্মহারা হয়ে লাফাতে লাগলো। তাসকিন ও মিস্টার মোর্শেদ আলিয়ার খুশি দেখে তারা নিজেরাও খুশি। মিস্টার এনামুল এবার আলিয়াকে একটা ল্যাপটপ আর একটা আইফোন গিফট করলেন। আলিয়া তো খুশিতে ফেটে পড়ছে যেন। মিস্টার মোর্শেদ আলিয়ার হাতে গাড়ির চাবি তুলে দিয়ে তাসকিনকে বললেন, তাসকিন, আজকে অলয়ের মাকে নিয়ে লং ড্রাইভে চলে যাও। আচ্ছা চাচু। তাসকিন আলিয়াকে নিয়ে রেডি হতে চলে গেল বাসায়। মিস্টার এনামুল উদিতাকে ডেকে কাছে নিয়ে গেলেন। উদিতা কাছে যেতেই মিস্টার এনামুল উদিতার হাতে একটা বক্স দিলেন। উদিতা প্রশ্নবোধক চাহনিতে তাকাতেই মিস্টার এনামুল হাসি মুখে বললেন, এটাতে তোমার জন্য একটা আইপ্যাড আছে আম্মু। জানি তুমি ফোন টোন ইউজ করো না, তারপরে দিলাম যাতে তুমি ইউটিউবে রান্নার ভিডিও দেখে আমাদের জন্য সব সময় মজাদার খাবার তৈরি করতে পারো। উদিতা হাসি মুখে জবাব দিল। ধন্যবাদ বাবাই। মিস্টার মোর্শেদ এবার উদিতাকে সাথে নিয়ে আশিয়ানের রুমের বারান্দার নিচের খালি জায়গাটায় এলেন। উদিতা দেখল সেখানে দুটো লোক আগাছা পরিষ্কার করে মাটি খুঁড়ে ঝুরঝুর করে ফেলেছে। কাজ প্রায় শেষের দিকে। মিস্টার মোর্শেদ উদিতাকে বললেন, তোমার সবজির বাগান করার সকল কাজকর্ম প্রায় শেষের দিকে। এখন তুমি নিজের হাতে বীজ লাগাবে। ওখানে দুটো মাচা তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে। তুমি তোমার সুবিধা অনুযায়ী কোথায় কি লাগাতে চাও সেটা তুমি নিজে সব রকমের বীজ ও চারাগাছ কেনা হয়ে গেছে। উদিতার খুশিতে চোখজোড়া জলজল করে ওঠে। মিস্টার মোর্শেদ একজন লোককে বলতেই সে বীজের প্যাকেটগুলো এনে দিল। উদিতা সেগুলো নিয়ে নিজে বীজের প্যাকেট খুলে বীজগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে লাগলো। তারপর কয়েকটা চারাগাছ নিজে লাগালো। নিজের হাতে সযত্নে সব শেষ করে ড্রামের পানিতে হাত ধুয়ে ফেলল সে। ওই লোকগুলোর মধ্যে একজন হোস পাইপ দিয়ে পানি ছিটাচ্ছে মাটিতে। মিস্টার এনামুল এবার উদিতার জন্য কিনে আনা 10 জোড়া কবুতর সেগুলো দেখালেন উদিতাকে। 10টা পিঞ্চিরাতে কবুতর সবগুলোকে রাখা হয়েছে। বেশ ভালো জাতের কবুতর। উদিতা তো খুশিতে শেষ। আজ শুধু সারপ্রাইজ পাচ্ছে সে। ছাদের উপর কবুতরের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। অনেক সুন্দর ছোট ছোট করে কবুতরগুলোর জন্য খুপড়ি বানানো হয়েছে। যদিও কবুতরকে এখন ছাড়া হবে না। সবকিছু শেষে উদিতা বাসায় ঢুকে রুমে চলে এলো। তার গরম লাগছে ভীষণ। রুমে ঢুকে দেখতে পেল আশিয়ান ঘুমিয়ে আছে। উদিতা আশিয়ানের পাশে গিয়ে বসে এসির বাতাস খেতে লাগলো। পাশে কারো বসার অস্তিত্ব টের পেয়ে আশিয়ান সজাগ হয়ে গেল। ঘুরে তাকিয়ে উদিতাকে দেখতে পেল সে। উদিতাও তাকালো আশিয়ানের দিকে। দুজনের একসাথে চোখাচোখি হতেই উদিতা চোখ সরিয়ে ফেলল। দুপুরের ঘটনা মনে পড়ে গেছে তার। লজ্জায় তাকানোর সাহস পাচ্ছে না সে আশিয়ানের দিকে। আশিয়ান খেয়াল করলো সেটা। শান্ত কণ্ঠে বলল, শোনো, জি বলুন। কালকে রাতে আমার বিয়ে উপলক্ষে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। তো তোমাকে আর আমাকে কালকে সেই পার্টিতে অ্যাটেন্ড করতে হবে। অনেক নামি দামি ব্যক্তিবর্গ থাকবেন সেখানে। তারা সবাই আমার ওয়াইফের সাথে পরিচিত হতে চায়। সবাই দেখতে চায় দি গ্রেট আশিয়ান তাইফ চৌধুরী, যে কিনা এত এত মেয়ের প্রপোজাল রিজেক্ট করেছে, সে কোন মেয়ের মাঝে নিজেকে বিলীন করে দিয়েছে। জাতি জানতে চায় তা। আশিয়ানের কথা শুনে এবার তার দিকে সরাসরি তাকালো উদিতা। মিষ্টি স্বরে খোঁচা মেরে বলল, একই কথা কিন্তু আমিও বলতে পারি। দি গ্রেটেস্ট ইশরাত আবিয়াত উদ্দিতা এত এত বিয়ের প্রপোজাল পেয়ে সব রিজেক্ট করে তারপর আপনার মতো ছ্যাঁকাখোরকে কেন বিয়ে করলো, এটাও কিন্তু জাতি জানতে চাইবে। অহংকার করছি না। আমার যখন 11 বছর বয়স তখন থেকেই বিয়ের প্রপোজাল আসা শুরু। আমাকে যত মহিলারা দেখেন তাদের সবাই প্রায় আমাকে তাদের বাড়ির ছেলের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তবে আপনার মতো ছেলেকে আমি কেন বিয়ে করলাম জানা নেই আমার, যার মনে কিনা এখনো অন্য মেয়ের বসবাস। আমার কোনো অস্তিত্বই নেই আপনার মনে, অথচ আমি আপনার বিবাহিত স্ত্রী। উদিতার কথা শুনে আশিয়ান তেরছাভাবে দৃষ্টিতে তার দিকে তাকালো। তার কথা তাকেই ফিরিয়ে দিয়েছে উদিতা। বাহ, ওর সাহস আছে বলতে হবে। আশিয়ানকে মুখের উপর জবাব দিয়ে দিল।
অবশ্য তার বউ তো তার মতোই ঘাড়তেরাই হওয়ার কথা, তবে আশিয়ানেরটা প্রকাশ্য আর উদিতার ঘাড়তেরাবি অপ্রকাশিত। উদিতা তাকে তাচ্ছিল্য করে বিয়েতে যা যা গিফট পেয়েছিল সেসব মাটিতে হাঁটু গেড়ে বসে খুলে দেখতে লাগলো। আশিয়ান শোয়া থেকে উঠে উদিতার সামনে নিচে এসে বসলো। উদিতা আশিয়ানের দিকে এক পলক তাকিয়ে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। আশিয়ান উদিতার গাল চেপে ধরে নিজের দিকে ফেরালো, চিবিয়ে চিবিয়ে বলল, এত সাহস! এই আশিয়ানকে অ্যাটিটিউড দেখাও তুমি? উদিতা তার গাল আশিয়ানের হাত থেকে এক ঝটকা মেরে ছাড়িয়ে দিয়ে বলল, সাহস আমার প্রচুর আছে, কিন্তু আমি তো তা দেখাতে পছন্দ করি না। আর আপনাকে কিছু বলতে আমার সাহসের প্রয়োজন নেই, এমনিতেই বলতে পারি। তাই? তোমাকে দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না, অথচ তুমি ভেতরে ভেতরে ঠিকই ব্রিটিশের মতো চালাক। উদিতা রহস্যময় হাসি দিয়ে বলল, অনেক ক্ষেত্রে বোকা হাদা হতে পারি, তবে আমাকে এতটা বোকা ভাবলে নিজেও বোকা প্রমাণিত হবেন। যাই হোক, কালকে রাত্রে কয়টার দিকে পার্টিতে যাবেন? রাত 8টার দিকে। এর আগে রেডি হয়ে যেও। ঠিক আছে, তবে আমি আমার পর্দার কোনো খেলাপ করতে পারবো না, আগেই বলে রাখলাম। ঠিক আছে, তোমার জন্য একটা ফুল হাতা লং গাউন, ম্যাচিং হিজাব, মেকআপ আর জুতা অনলাইনে অর্ডার করেছিলাম। ওটা পরে নিও, বোরকার কাজ হয়ে যাবে আর বোরকা পরতে হবে না। কখন দিয়েছে ড্রেসটা? আর আপনি অর্ডারই বা করলেন কখন? তোমার ওইসব জিনিসপত্রের সাথে এনে দিয়ে গেছে। আর কখন অর্ডার করেছি সেটা তোমার জানার দরকার মনে করছি না। শুধু এটাই বলবো, টাইমলি রেডি থেকো, সময়ের একটু যেন এদিক সেদিক না হয়। ওকে। আশিয়ান বসা থেকে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। উদিতা গিফটের প্যাকেট খুলতে খুলতে শহীদ হয়ে যাচ্ছে। এত গিফট দিতে কে বলেছিল তাদের? আচ্ছা, এরা পাবলিক, হাতে ব্যথা করছে র্যাপিং পেপার খুলতে খুলতে। এত পেঁচানোর কোনো প্রয়োজনই ছিল না। অর্ধেক গিফট খোলার পর আর খুলতে ইচ্ছে করছে না তার। বাকিগুলো পরে খুলবে বলে রেখে দিল। আর যে গিফটগুলো খুলছে তার মধ্যে দুটো স্বর্ণের হার, 5 জোড়া স্বর্ণের ঝুমকো, একটা ডায়মন্ড নেকলেস, 20টা সুতি ও গর্জিয়াস শাড়ি, 10টা রেডিও আনরেডি দামি 3 পিস, কয়েকটি দামি অ্যান্টিক শোপিস, বিয়ের স্মরণিকা 5টা, দামি 2টা জায়নামাজ, দামি পাথরের তসবিহ, ডিজাইনার বোরখা ও আবায়া 2টো, 12 পিস কফির মগ, 12 পিস প্লেট, একটা ব্লান্ডার মেশিনের সেট, ছোট ছোট ফেস টাওয়েলের সেট 2টা। বাপরে, এত সব দেখে উদিতার মাথা নষ্ট। বিয়েতে এত এত মানুষ এসেছিল আর সবাই কিছু না কিছু গিফট নিয়ে এসেছিল। গিফটগুলো নিয়ে আসার দায়িত্ব ছিল মাহবুবের। সেই সব আশিয়ানের রুমে এসে রেখে গেছিল। উদিতা সব কিছু সুন্দরভাবে গুছিয়ে তুলে রাখলো। বেশিরভাগ জিনিস অন্য একটি আলমারিতে ঠাঁই পেল। শোপিস যেখানে ফাঁকা জায়গা পেয়েছে সেখানে রেখে দিয়েছে। গহনাগুলোও একটা বক্সে তুলে রেখে দিল সে। আর থালা বাটি ব্ল্যান্ডার সব সার্ভেন্টের সহায়তায় নিচে নিয়ে এসে বিশাল বড় দেওয়াল শোকেসে সাজিয়ে রাখল। উদিতার এসব দেখে মিসেস ইয়াসমিন হাসলেন, শুধু কিছু বললেন না। উদিতা মিসেস ইয়াসমিনের হাজার বারণ করার সত্ত্বেও রান্নাঘরে ঢুকে সবার জন্য চটপটি বানালো। আর ফুলকপির বড়া, পুডিং ও লেবুর শরবত বানিয়ে ফেলেছে সে ঝটপট। আশিয়ান সহ বেশ কয়েকজন নিচে এসেছেন সন্ধ্যার নাস্তা করতে। ড্রয়িং রুমে বসেছে সবাই। বাসায় তামজিদ, তাসকিন, আলিয়া, মিস্টার মোর্শেদ বাদে বাকি সবাই আছেন। উদিতা খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সবাইকে নাস্তা পরিবেশন করলো। আশিয়ানের চটপটির বাটিতে শুকনো মরিচের গুঁড়া বেশি করে দিয়েছে সে, বড়ার সাথে নিজের হাতে বানানো। বাসা থেকে নিয়ে আসা টমেটো ও চিলি সস দিয়েছে। সন্ধ্যার নাস্তাটা খুবই উপভোগ্য ছিল। এরা তো নাস্তার ছবি তুলে ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করে ফেলেছে, যার ক্যাপশন ছিল, আমার মিষ্টি ভাবির হাতে তৈরি সুস্বাদু মজাদার সন্ধ্যার নাস্তা। আশিয়ান নাস্তা শেষে রুমে চলে গেল। উদিতা মিসেস ইয়াসমিন ও মিসেস তারানার সাথে গল্প করতে লাগে। রাতে সবাই মিলে ডিনার করার পর মিস্টার মোর্শেদ বললেন সবার উদ্দেশ্যে, কালকে সকাল 11টার দিকে রেডি থেকো। আশাদের বাসায় আমাদের সপরিবারের দাওয়াত রয়েছে। শুক্রবার তো প্রায় সবারই ছুটি আছে, যেতে কোনো প্রবলেম হবে না। আর ফাহাদ ফাই ফাই করে বলে দিয়েছে সবাইকে নিয়ে যাওয়ার কথা। আশিয়ান বলে উঠল,
কিন্তু পাপা, কালকে উদিতাকে নিয়ে আমার একটা পার্টিতে যেতে হবে। যদিও সেটা রাতে, তো ফরহাদ আঙ্কেলদের বাসায় মেবি আমরা যেতে পারবো না। তোমরাই বরং চলে যাও। তোমাদের তো রাতেই পাঠিয়ে যেতে হবে, তাই না? তো দিনের বেলায় আমাদের সাথে তাদের বাসায় যেতে তো কোনো অসুবিধা দেখছি না আমি। দেখো, একসাথে দুটো দাওয়াত বহন করা সম্ভব তোমাদের পক্ষে। ফাহাদের বাসা থেকে রাতে তোমরা ওই পার্টিতে অ্যাটেন্ড করবে, তারপর পার্টি শেষে সোজা আমাদের বাসায় চলে আসবে, ব্যাস হয়ে গেল। কি আর করবে আশিয়ান, বাবার মুখের উপর তো আর না করা যায় না। অগত্যা তাকে রাজি হতেই হলো। তারিন আলিয়া ও উদিতাকে উদ্দেশ্য করে বলল, আলিয়া আর উদিতা, তোমরা দুজনেই নতুন বউ। তোমরা আগামীকাল শাড়ি পরে দাওয়াতে যাবে, আমরাও শাড়ি পরে যাব, বুঝেছো? আলিয়া সাই জানিয়ে বলল, ঠিক আছে মেজো ভাবি, আমি পড়বো, কিন্তু উদিতা, ও তো মনে হয় না পড়বে বলে। উদিতার হয়ে আশিয়ান জবাব দিল, না, ও শাড়ি পরবে না। কেন পড়বে না শুনি? আমরা সবাই তো পড়বো, তাহলে ও কেন পড়বে না? আমি মানা করেছি তাই। আমি চাই না আমি ব্যতীত তাকে কেউ দেখুক। আশা করি বুঝেছো। তারিন খোঁচা মেরে বলল, বাহ আশিয়ান, সেদিনও তো তুমি বিয়ে করতে চাইছিলে না, আর এখন দেখা যায় তুমি দুজনেই বউ পাগল হয়ে গেছো। এতটা পরিবর্তন, হাও! এত জলদি তুমি তোমার অতীত ভুলে গেলে? বাহ, গ্রেট! আশিয়ান তীক্ষ্ণ নজরে তারিনকে দেখলো একবার, তারপর কাঠখোট্টা স্বরে জবাব দিল, আর যাই হোক না কেন, বিয়ের পরেও আমি অন্য কারো মতো এক্সের সাথে বেহায়ার মতো রসিয়ে রসিয়ে কথা বলি না। আশিয়ানের কথা শুনে তারিনের মুখ চুপসে গেল, কারণ এক্সের সাথে রসিয়ে রসিয়ে সেই কথা বলেছিল। তবে সেটা আশিয়ান কিভাবে জানলো, সেটাই আশ্চর্যের বিষয়। আশিয়ান আবারও বলল, সে এক্স মানে সে আমার জন্য বাতিল। মানছি আমি তাকে ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। আমার স্ত্রী আছে, তাকে নিয়ে আমি আমার বাকি জীবন কাটাবো। আমাদের মাঝে কোনো থার্ড পার্সন আসবে না। আর রইল বউ পাগলের কথা, আমি বউ পাগল নই। তবে আমি কখনো চাইবো না আমার স্ত্রীকে আমি ব্যতীত অন্য কেউ দেখুক। শাড়ি পরলেও আমার সামনে পরবে, অন্য কারো সামনে নয়। আমি আমার মায়ের পছন্দে বিয়ে করেছি ঠিকই, তার মানে এই না যে আমি তাকে ওই কালসাপের জন্য অ্যাভয়েড করব। বাস্তবতা সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। কোথাকার কোন মেয়ের জন্য আমি আমার নিজের বউকে কষ্ট দিতে পারি না। বিয়ের পর থেকেই এই কয়দিন একবারও আমার ওই লোভী মেয়েটার কথা মনে পড়েনি, কারণ এটাই বৈধ সম্পর্কের জোর। আশা করি আর কখনো আমাকে পিঞ্চ মেরে কথা বলবে না। এখনো সময় আছে, মন মানসিকতা ঠিক করো আর আমার কেয়া ভাবির মতো হও। এই বলে আশিয়ান নিজের রুমে গটগট শব্দে চলে গেল। উদিতা অবাক নয়নে এতক্ষণ আশিয়ানের দিকে তাকিয়েছিল। মনে মনে একরাশ লজ্জার সৃষ্টি হলো তার। এদিকে তারিনের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেছে, কারণ এই আশিয়ান বহুত গভীর জলের মাছ। কিভাবে যে সবার সব গোপন কথা জেনে যায়, সেটা আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। যে কাউকে কথার প্যাচে ফেলে ইজিলি ব্ল্যাকমেইল করতে পারবে সে। কেউ আর কোনো কথা বলল না, সবাই চুপচাপ নিজের রুমে চলে গেল। মিসেস ইয়াসমিন উদিতার মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিয়ে বললেন, আমার ছেলে অনেক ভালো রে মা, অহংকার করছি না, কিন্তু আমি চাই আমার ছেলের মতন সোনার টুকরো ছেলে যেন সবার ঘরে ঘরে জন্মায়। আমার ছেলেটা মনে প্রাণে ওই মেয়েটাকে ভালোবাসতো মা, সবসময় আগলে রাখতো মেয়েটিকে। আরও কত মেয়ে তার জন্য পাগল ছিল, কিন্তু চোখ তুলেও কোনোদিন কারো দিকে তাকায়নি সে। এটাকে বোধহয় প্রকৃত অর্থে ভালোবাসে বলে। মিসেস ইয়াসমিন একটু থেমে আবারও বলতে লাগলেন, কিন্তু মেয়েটা আমার ছেলেকে ধোঁকা দিয়ে একদম পাথরে পরিণত করেছে। কষ্ট পেতে পেতে ডিপ্রেশনে চলে গেছিল আমার ছেলেটা। নতুন করে মুভ অন করতে পারছিল না। কতটা প্রগাঢ়ভাবে মেয়েটিকে ভালোবাসতো সে। কষ্টে কষ্টে জর্জরিত হয়ে থাকতো সে প্রতিনিয়ত। মা হয় আমি তার জন্য কিছু করতে পারছিলাম না। অনেক অনেক কষ্ট স্বীকার করে আজ সে নিজেকে এই পর্যায়ে এনে দাঁড় করিয়েছে মা। নিজেকে মজবুতভাবে প্রতিষ্ঠিত করেছে। আজ সে সফল। যেই টাকার জন্য ইলিয়ানা তাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই টাকা এখন তার কোম্পানির প্রায় প্রতিদিনের ইনকাম। হাজার হাজার লোক তার কোম্পানিতে কাজ করে। সব হয়েছে ঠিকই, তারপরে সে মারাত্মকভাবে একাকিত্বে ভুগত। তা আমি আমার ছেলেকে কিছুটা ইমোশনাল ব্ল্যাকমেল করে তোর সাথে ওর বিয়ে ঠিক করি, এতে ও যদি একটু ভালো থাকে। উদিতা মনোযোগ দিয়ে ওনার কথা শ্রবণ করছে। তিনি একটা লম্বা শ্বাস দিয়ে আবারও বলে ওঠেন,
কেন জানি মনে হয়েছিল আমার ছেলের পাথরে মনে একমাত্র তুই ফুল ফুটাতে পারবি, তাই তো একটুও দেরি করিনি। এবং আমি সফল, কারণ আমার ছেলের মনে অলরেডি তোর প্রভাব পড়ে গেছে। তোকে নিয়ে পজিটিভ হচ্ছে সে আস্তে আস্তে। একসময় তোকেও সে পাগলের মতন ভালোবাসতে শুরু করবে। আমার একটাই অনুরোধ মা, আমার ছেলেটাকে সবসময় এভাবে আগলে রাখিস, নিজের ভালোবাসে দিয়ে। ওকে কখনো ভুল বুঝে দূরে সরে যাস না। হাসি খুশি ছেলেটা আমার গম্ভীর হয়ে গেছে পুরো, তবে আমার বিশ্বাস তাকে আগের মতন করে তুলতে একমাত্র তুই পারবি মা। কথা দে কখনো আমার ছেলেকে ছেড়ে যাবি না, ওকে নিজের মতন সবসময় আগলে রাখবি। উদিতা মিসেস ইয়াসমিনের দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, কথা দিলাম মা, তোমার ছেলেকে আমি কখনো ছেড়ে যাব না। নিজের সর্বস্ব দিয়ে ওনাকে আগলে রাখবো। মৃত্যু ব্যতীত ওনার থেকে আমাকে কেউ কখনো আলাদা করতে পারবে না। আমি ইলিয়ানার মতো না, খাঁটি ভালোবাসাকে কদর করতে জানি। উনি একান্তই আমার, অন্য কাউকে কখনো চোখ তুলেও তাকাতে দিব না আমি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো মা, আমি তোমাকে কথা দিলাম। মিসেস ইয়াসমিন উদিতার কপালে চুমু খেয়ে বললেন, দোয়া করি তোদের দুজনের মধ্যে যেন আল্লাহ অনেক অনেক মিল মহব্বত তৈরি করে দেন। আল্লাহ তোদের সুখে রাখুক, এই কামনাই করি। মিসেস ইয়াসমিন চলে গেলেন। উদিতাও রুমে চলে এলো। আশিয়ান বিছানায় শুয়ে শুয়ে টিভিতে একটি তামিল মুভি দেখছে। উদিতা সেসব খেয়াল না করে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে লাগলো। উদিতা চিরুনি দিয়ে চুল যখন আঁচড়াতে লাগে, তখন আশিয়ান টিভি দেখা বাদ দিয়ে তার দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকলো। উদিতা খেয়াল করলো সেটা, কিন্তু কিছু বলল না। আজ আশিয়ান মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। সব সম্ভব হয়েছে উদিতার দ্বারা। আজান হয়ে গেলেই সে এসে তোড়জোড় শুরু করে তাকে মসজিদে যাওয়ার জন্য। আশিয়ানও মানা করেনি একবারের জন্য। সেও উদিতার কথা মতো বাধ্য ছেলে হয়ে নামাজ পড়তে মসজিদে গেছে। মিসেস ইয়াসমিন ও বাকিরা তো অবাক হয়ে গেছিল আশিয়ানের এমন পরিবর্তন দেখে। উদিতা চুল খোপা বেঁধে বিছানায় এসে বসতেই আশিয়ান উদিতার কোলে মাথা রেখে টিভি দেখতে লাগে। উদিতা একবার টিভির দিকে তাকায় তো একবার আশিয়ানের দিকে তাকায়। উদিতা আশিয়ানের মাথায় আলতোভাবে হাত বুলিয়ে দিচ্ছে। আশিয়ান মহা আরামে শুয়ে শুয়ে টিভিতে নিথিনের রোম্যান্টিক মুভি দেখছে। হঠাৎ একটা কিসিং সিন চলে এলো। নায়ক খুবই রোম্যান্টিকভাবে নায়িকাকে আদর করছে। উদিতার সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, নাউজুবিল্লাহ। আশিয়ান হেসে ফেলল উদিতার কথা শুনে। উদিতার আবারও দুপুরের কথা মনে পড়ে গেল। শরীরের লোম খাড়া হয়ে গেছে তার লজ্জায়। আশিয়ান বহুত কষ্টে নিজেকে সামলে নিয়ে হাসি থামিয়ে ফেলল। তারপর উদিতার অস্বস্তি হচ্ছে বুঝতে পেরে টিভি অফ করে দিল। উদিতার কোল থেকে মাথা তুলে তাকে শুয়ে পড়তে বলল সে। উদিতা আশিয়ানের কথা মতো শুয়ে পড়তেই সে টেবিল ল্যাম্প অফ করে নিজেও উদিতার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। উদিতা আশিয়ানকে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে অপর হাত দিয়ে তার মাথায় হাত বোলাতে লাগলো। আশিয়ান পরম আবেশে চোখ বন্ধ করতেই উদিতা তার কপালে চুমু খেয়ে নিজেও চোখ বন্ধ করে ফেলে। পরদিন সকালে ঘুম থেকে ওঠে উদিতা। রুমেও আশিয়ান মসজিদে গিয়ে নামাজ পড়ে এলো। আশিয়ান বাসায় ফিরে দেখে উদিতা বসে বসে কোরআন তেলাওয়াত করছে। উদিতার সুমধুর কণ্ঠ শুনে আশিয়ান পুরোই থমকে গেল। এত সুন্দর সুর করে কেউ তেলাওয়াত করতে পারে জানতো না সে। বিড়বিড় করে বলল আশিয়ান। আশিয়ান বিছানায় না গিয়ে উদিতার পাশে এসে বসলো তেলাওয়াত শোনার জন্য। উদিতা আশিয়ানের দিকে এক পলক তাকিয়ে আবারও তেলাওয়াতে মনোনিবেশ করলো। আশিয়ান ধ্যান মেরে শুনে যাচ্ছে সুমধুর তেলাওয়াতটা। বসে বসে শুনতে শুনতে উদিতার কাঁধে মাথা রেখে তারপর আবারও শুনতে লাগলো সে। এতে কোনো অসুবিধে হয় না উদিতার। সে এক মনে তেলাওয়াত করেই যাচ্ছে। প্রায় 1 ঘন্টা পর তেলাওয়াত শেষে কোরআন বই বন্ধ করে আশিয়ানের দিকে তাকাতেই দেখতে পেল আশিয়ান তেলাওয়াত শুনতে শুনতেই ঘুমিয়ে গেছে। উদিতা আশিয়ানের মাথায় হাত বুলিয়ে মৃদু হাসল। কোরআনটা সুন্দর করে পাশের র্যাকে রেখে দিয়ে আশিয়ানকে সুন্দর মতো নিজের আরও কাছে নিয়ে এলো উদিতা। ওর ঘাড়ে যাতে ব্যথা না করে সেজন্য তার মাথা নিজের বুকে নিয়ে এলো। আশিয়ান একটু নড়েচড়ে আবারও ঘুমিয়ে গেছে। উদিতা পরম ভালোবাসা নিয়ে আশিয়ানের কপালে গাঢ় একটি চুম্বন এঁকে দিল।
আশিয়ানকে বুকে নিয়ে এভাবেই সে দেওয়ালে হেলান দিয়ে বসে রইল চুপচাপ। একটা সময় তার নিজেরও চোখ লেগে এলো। চারিদিকে আকাশ ফর্সা হয়ে গেছে ইতিমধ্যেই, পাখির কিচির মিচিরে মুখরিত পরিবেশ, আর রুমের মধ্যে একজোড়া কপতি একে অপরকে জড়িয়ে ধরে ঘুমোতে ব্যস্ত। কখন যে সকাল 9:30 বেজে গেছে বুঝতেই পারল না কেউ। আশিয়ানের ঘুম ভেঙে গেছে। চোখ পিটপিট করে বোঝার চেষ্টা করলো সে এই মুহূর্তে কোথায় আছে। উদিতার বুক থেকে মাথা ওঠাতেই তাকে দেখতে পেল আশিয়ান। মনে পড়ল উদিতার তেলাওয়াত শুনতে শুনতে তার কাঁধেই মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল সে, কিন্তু উদিতার বুকে কিভাবে এলো বুঝতে পারল না সে। উদিতার ঘুমন্ত মুখখানা দেখতেই আশিয়ানের হৃদয়ে এক ঝাঁক প্রশান্তি কানাকানি করে গেল। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে উদিতার দিকে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ঘুমোচ্ছে সে। ভ্রু চোরাও কিঞ্চিত কুচকে আছে তার। খুবই মিষ্টি দেখাচ্ছে তাকে এখন। আশিয়ান উদিতার হিজাব ঠেলে বেরিয়ে আসা চুলগুলো কপালের উপর থেকে সরিয়ে দিল। তারপর উদিতার কপালে ঠোঁট বোলালো সে। এই স্পর্শেই উদিতার ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে দেখতে পেল আশিয়ান, আর তার মধ্যে 1 ইঞ্চি পরিমাণও দূরত্ব নেই। আশিয়ানের গালে হাত বুলিয়ে উদিতা তাকে সালাম দিল। আশিয়ান সেদিনের মতো আবারও থতমত খেয়ে সালামের জবাব দিল। আশিয়ান উঠে পড়ল বসা থেকে। আশিয়ান উঠে এক হাত বাড়িয়ে দিল উদিতার দিকে। উদিতা আশিয়ানের হাত ধরে বসা থেকে উঠে পড়ল। উদিতা নামাজের হিজাব খুলে ওয়াশরুমে গিয়ে 5 মিনিটে ফ্রেশ হয়ে এলো। উদিতা এসে আশিয়ানকে জিজ্ঞেস করলো যে সে সকালের নাস্তায় কি খেতে চায়। আশিয়ান জবাব দিল ডিমের অমলেট, নুডলস, সাথে ওই সুগন্ধি চা। উদিতা মাথা নেড়ে সাই জানিয়ে নিচে চলে গেল। রান্নাঘরে গিয়ে আশিয়ানের কথা মতো সেগুলো বানাতে লাগলো সে। 15 মিনিটের মধ্যে সেসব বানিয়ে রুমে চলে এলো উদিতা। আজকে সবাই 9টাতেই সকালের নাস্তা সেরে ফেলেছে। শুধু উদিতা আর আশিয়ানি এখনো কিছু খায়নি। উদিতা নিজের জন্য 1 কাপ দুধ চা আর রুটি ভাজি ও মাংস নিয়ে এলো। দুজনে রুমে বসেই সকালের নাস্তা করে ফেলল। বেলা 10:30টায় আশিয়ানের আনা ড্রেস পরে উদিতা পুরোপুরি রেডি হয়ে বিছানায় বসে রইল। আজ উদিতা ওল্ড রোজ কালারের একটি ফুল হাতা গর্জিয়াস স্টোনের কারুকাজ করা গাউন পরেছে। যদিও তা আরামদায়ক, সাথে পাথরের কারুকাজ করা সেম কালারের হিজাব ও নেকাব এবং একই রঙের নর্মাল জুতো পরেছে সে। মিসেস ইয়াসমিনের কথা মতো একটা ডায়মন্ডের নেকলেস ও কানের দুল, স্বর্ণের চিকুন কয়েক জোড়া চুড়ি ও আংটি পরেছে সে। যেহেতু নতুন বউ, আশিয়ান ধীরে সুস্থে একটা ওল্ড রোজ কালারের শার্ট ও এর উপর কালো কোট পরিধান করেছে। সাথে কালো প্যান্ট, পায়ে কালো শুজ, হাতে কালো ঘড়ি ও চোখে কালো সানগ্লাস পরেছে। চুলগুলো জেল দিয়ে সেট করেছে, সাথে 1 গাদা পারফিউম তো আছেই। উদিতা বসে বসে শুধু আশিয়ানের কীর্তিকলাপই দেখে যাচ্ছে, কারণ আশিয়ানের থেকে অনেক কম সময়ে উদিতা তৈরি হয়ে বসে আছে। সে ভেবে পাচ্ছে না ছেলে মানুষের রেডি হতে আবার এত টাইম লাগবে কেন। ওরা তো মেয়েদের থেকে কম সময় রেডি হবে। উদিতার চিন্তা ভাবনার অবসান ঘটিয়ে আশিয়ান পুরোপুরি তৈরি হয়ে উদিতার সামনে এসে দাঁড়িয়ে হাত বাড়ালো। উদিতা আশিয়ানের দিকে একবার ও তার হাতের দিকে একবার তাকিয়ে তারপর নিচু হাত বাড়িয়ে আশিয়ানের হাত ধরল। তারপর উদিতাকে নিয়ে আশিয়ান রুম থেকে বেরিয়ে রুমে কম্বিনেশন লক লাগিয়ে তারপর নিচে নেমে এলো। আস্তে আস্তে সবাই তৈরি হয়ে নিচে নেমে এলো। উদিতা আর এনা বাদে বাকিরা শাড়ি পরেছেন। বাকিরা মার্জিতভাবে পরলেও আলিয়া আর তারিন মডেলের মতো স্টাইল করে শাড়ি পরেছে। দুজনেরই কালার করা চুল ছেড়ে রাখা। শাড়ির সাথে সেই লেভেলের গর্জিয়াস মেকআপ লুক নিয়েছে ওরা। যদিও দুজনকে হুর পরীর মতো সুন্দরী লাগছে দেখতে। আশিয়ান উদিতার হাত ধরে নিয়ে বাইরে বেরিয়ে এলো। আশিয়ান তার নিজের গাড়ি নিয়ে যাবে। গ্যারেজ থেকে নিচের কালো রঙের BMW গাড়িটি বের করে নিয়ে এলো আশিয়ান। সে ড্রাইভিং সিটে বসে উদিতাকে নিজের পাশের সিটে বসিয়ে নিজে সিট বেল্ট বেঁধে দিল, আর পিছনে তাসজিৎ আর এনা বসেছে। দুইটাই হুদাই ঝগড়া করছে। পরে আশিয়ানের ধমক খেয়ে ওরা থামলো। আশিয়ান গাড়ি স্টার্ট দিয়ে বাসার গেটের বাইরে বেরিয়ে এসে ধীরে সুস্থে ড্রাইভ করতে লাগলো। মাঝে মধ্যে আট চোখে উদিতার দিকে তাকাচ্ছে সে। উদিতা সেটা খুব ভালোই বুঝতে পারছে। প্রায় 45 মিনিট পর আশাদের বাসার গেটের ভিতর আশিয়ান গাড়ি ঢুকালো। ওদের বাসায় আসতে একটু দেরিই হয়েছে জ্যামের কারণে, নয়তো আরও আগেই আসতে পারত। আশা বাইরে দাঁড়িয়ে আছে।
উদিতা আর আশিয়ান গাড়ি থেকে নামতেই ছুটে এলো সে। আশিয়ানকে জড়িয়ে ধরতে আসতেই উদিতা আশিয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে আশিয়ানের বদলে সে কোলাকুলি করতে লাগলো। তাসজিৎ আর এনা মুখ টিপে হাসছে। আশিয়ান বহু কষ্টে নিজেকে গম্ভীর রাখলো, কারণ উদিতার কাণ্ড দেখে তার মাটিতে কড়াকড়ি দিয়ে হাসতে ইচ্ছে করছে। উদিতা আশিয়ানের কাছেই ঘেঁষতে দিল না আশাকে। বেচারি আশা মনে মনে উদিতার পিনটি চটকাচ্ছে। বাকি দুটো গাড়ি এসে ঢুকতেই ফরহাদ ও তার স্ত্রী বাড়ির বাইরে বেরিয়ে এলেন অতিথিদেরকে অভ্যর্থনা জানাতে। আশার মাকে দেখে উদিতা অবাক। মহিলা যদি এই বয়সেই এত স্টাইলিশ হয়ে থাকে তাহলে তার মেয়ে কি হবে বোঝাই যায়। ফরহাদ এসে বন্ধুর সাথে কোলাকুলি করতে ব্যস্ত। আশার মা আলো বাকিদের সাথে খুবই আন্তরিক ভঙ্গিতে কথা বলছেন, তবে উদিতার দিকে কেমন করে যেন তাকাচ্ছেন উনি। চোখে মুখে কিছুটা বিরক্তির আভা ফুটে উঠল ওনার। আশা তো আশিয়ানের সাথে চিপকানোর সুযোগ খুঁজছে, কিন্তু উদিতার জন্য পারছে না। ফরহাদ ও আলো সবাইকে সাথে নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলেন। আশিয়ান উদিতার হাত শক্ত করে ধরে বাসার ভিতরে প্রবেশ করলো তাদের পিছু পিছু। সবাই ড্রয়িং রুমে ঢুকে সোফায় বসলো। আশিয়ান উদিতার হাত জড়িয়ে ধরে নিয়ে একটা সোফায় গিয়ে বসলো। আশিয়ান উদিতার হাত শক্ত করে ধরে আছে। আশিয়ান কর্নারে বসেছে, তাই আশা আশিয়ানের পাশে বসার চান্স পায়নি। মুখটা গোমরা করে আলিয়া এবং তারিনের পাশে গিয়ে বসলো সে। আলো ফরহাদ ওনারা মেহমানদারি করতে ব্যস্ত। সার্ভেন্টরা হরেক রকমের নাস্তা নিয়ে এসে বড় টেবিলটি ভর্তি করে ফেলেছে। ফরহাদের ভাই ফয়েজ ও তার স্ত্রী বিনু এসেছেন তাদের সবার সাথে আলাপ করতে। ওনারা এত বছর ধরে লন্ডনে ছিলেন, 1 সপ্তাহ আগে দেশে ব্যাক করেছেন। সাথে তাদের একমাত্র ছেলে ইরফানও এসেছে। আলো আর আশা বাদে বাকিরা সবাই উদিতার সাথে কুশল বিনিময় করলো। আশিয়ানও সবার সাথে কথা বলছে খুবই সাবলীলভাবে, তবে আশিয়ান খেয়াল করলো যে ইরফান বারবার উদিতার দিকে তাকাচ্ছে, যেটা তার মোটেও ভালো লাগছে না। উদিতা কারো মুখের দিকে তাকাচ্ছে না, তাই সে বুঝতেও পারছে না যে কেউ তার দিকে অন্য নজরে তাকিয়ে আছে। জুম্মার আজান দিচ্ছে। আজান শেষ হতেই খুতবা শুরু হলো। উদিতা আশিয়ানকে আলতোভাবে ডেকে ফিসফিস করে বলল, শুনুন, আশেপাশে মনে হয় মসজিদ আছে। হ্যাঁ তো মানে ভুলে গেলেন নাকি যে আজ শুক্রবার? জলদি জুম্মার নামাজ পড়তে মসজিদে যান, সাথে ওনাদেরকেও নিয়ে যাবেন। ঠিক আছে, যাচ্ছি। তবে তুমি এনার সাথে সাথে থাকবে আমি আসা অবধি। একা কোথাও যাওয়ার কোনো দরকার নেই। নামাজ পড়তে হলেও এনাকে সাথে রাখবে, মনে থাকবে তো? উদিতা মুচকি হেসে তাকে আশ্বস্ত করে বলল, জি মনে থাকবে, আমি এনা আপুর সাথে থাকবো সব সময়। ওকে। আশিয়ান বাসার সকল পুরুষদের সাথে নিয়ে জুম্মার নামাজ পড়তে মসজিদে চলে গেল। যাওয়ার আগে উদিতার হাতে নিজের ব্লেজারটা খুলে রেখে গেল সে। আর আশিয়ান যাওয়ার পর উদিতা এনাকে সাথে নিয়ে একটা গেস্ট রুমে এলো নামাজ পড়ার জন্য। এনা অনেক মেকআপ করেছে, সাথে সে নামাজ পড়ার মতো ড্রেস আপ করে আসেনি, তাই উদিতা একাই উঁচু করে এসে নামাজ আদায় করে নেয়। নামাজ শেষে আবারও এনার সাথে ড্রয়িংয়ে ফিরে এলো সে। উদিতাকে দেখে আসা জ্বলে পড়ে শেষ। কেন জানি সে উদিতাকে একটুও সহ্য করতে পারছে না। উদিতাকে দেখে মিসেস ইয়াসমিনকে উদ্দেশ্য করে আলো পিঞ্চ মেরে বলে ওঠেন, আমি তোমাকে বলেছিলাম ভাবি, আশিয়ানের সাথে আমার আশাকে বিয়ে দিতে। আমার আশামণি কোন অংশে কম ছিল বলতে পারো ভাবি? কেন যে তুমি নিজের কাছেই এত সুন্দরী, স্মার্ট আর পরিচিত মেয়ে রেখে অপরিচিত কারোর সাথে আশিয়ানের বিয়ে দিলে? আশাকে তো তুমি ছোট থেকেই চেনো, সে কেমন মেয়ে তা তো তুমি খুব ভালো করেই জানো ভাবি। তবে আমার মেয়েটাকে কেন রিজেক্ট করলে? মিসেস ইয়াসমিন মনে মনে খুবই বিরক্ত হলেন আলোর কথা শুনে। যেমন মা তেমন তার মেয়ে, এক ক্যাটাগরির। উদিতা নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে আলোর দিকে। এখানে বড়রা কথা বলছেন, তাই সে চুপ করে আছে। আশিয়ান মসজিদ থেকে আসেনি এখনো, নয়তো সেই জবাব দিয়ে দিত। মিসেস ইয়াসমিন এক মুহূর্ত নীরব থেকে বললেন, আশিয়ান কখনো আশাকে ওরকম নজরে দেখেনি আলো। আমি একবার বলেছিলাম অবশ্য যে সে চাইলে আশাকে নিজের লাইফ পার্টনার হিসেবে চুজ করতে পারে,
কিন্তু সে এক কথায় মানা করে দিয়েছে, কারণ আশাকে তার পছন্দ না। তুমি তো জানো আমি আমার সন্তানদের মতে বিরুদ্ধে কখনোই যাই না, ওদের পছন্দেই আমার পছন্দ। আরও অনেক বিয়ের প্রস্তাব নাকচ করেছে সে, আমিও জোর করিনি। তবে উদিতার বেলায় ও মানা করিনি, বরং তার সম্মতি ছিল এই বিয়েতে। তাই ধুমধাম করে তাদের দুজনের বিয়ে দিয়ে দিলাম। ওরা দুজন অনেক সুখে আছে এখন। আমার ছেলে উদিতাকে ভালোবাসে। সব মাই নিজের সন্তানের ভালো চায়, আমিও চাই। তাই তো উদিতার মতো এত অমায়িক পুত্রবধূ পেয়েছি। আমি আমার কেয়ার মতন আরেকজন মেয়ে পেয়েছি ভাগ্যগুণে। আমি অনেক খুশি আলো, উদিতাকে নিজের ছেলের বউ হিসেবে পেয়ে আমি ধন্য। মিসেস ইয়াসমিনের কথায় মিসেস তারানা সাই জানালেন। আলো মুখ বাঁকিয়ে ফেললেন ওনার কথা শুনে। আশা তো ভিতরে ভিতরে ফুঁসছে, কারণ সে আশিয়ানের বউ হতে পারেনি। বিনুর অনেক পছন্দ হয়েছে উদিতাকে। নিজের ছেলের জন্য ঠিক এরকমই একটা পুত্রবধূ খুঁজছেন তিনি। উদিতার 14 গোষ্ঠীর কথা ও সবার নারী নক্ষত্র জেনে গেছেন উনি এতক্ষণে। উদিতার ছোট মামার একমাত্র মেয়ের কথা শুনে তিনি মিসেস ইয়াসমিনের কাছে ইচ্ছে প্রকাশ করলেন তাকে দেখতে যাওয়ার। পছন্দ হলেই বিয়ের কথাবার্তা পাকাপোক্ত করে ফেলবেন, কারণ উদিতার মামাতো বোনটা কিছুটা তার মতোই, যদিও মুখের গড়ন আলাদা। তবে উদিতার সমবয়সী আর উদিতার মতো শান্তশিষ্ট স্বভাবের মেয়ে সে। পড়ালেখায়ও ভালো। মিসেস ইয়াসমিনের কাছ থেকে পারমিশন নিয়ে উদিতার থেকে তার মামা ও মিস্টার আনিসুলের নাম্বার কালেক্ট করলেন বিনু, ওনাদের সাথে কথা বলবেন বলে। মিনিট 10 পর আশিয়ানরা সবাই চলে এলো মসজিদ থেকে। ড্রয়িং রুমে প্রবেশ করেই আশিয়ান সবার প্রথম উদিতার নুরানি চেহারার পানে তাকালো। উদিতা আশিয়ানের দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে বসে রইল। আশিয়ান এসেই উদিতার পাশে বসলো। বাকিরাও হেসে হেসে কথা বলে জায়গা দখল করে বসে পড়ল। আবারও সারা ড্রয়িং রুম জুড়ে হাসি ঠাট্টার জোয়ার বয়ে গেল। বিনু ও আলো সবাইকে দুপুরের খাবার খেতে ডাইনিং রুমে আসার জন্য আহ্বান জানালেন। আশিয়ান উদিতার হাত ধরে সবার সাথে ডাইনিং রুমে এসে দুজন পাশাপাশি দুটো চেয়ারে বসে পড়ল। আশিয়ানের অপর পাশে আশা বসল। বাকিরা সবাই চেয়ার টেনে বসে পড়লেন দুপুরের খাবার খেতে। সারা ডাইনিং টেবিল জুড়ে হরেক রকমের তরকারি, কি যে নেই সেটা বলা মুশকিল। সব রকমের মাছ, মাংস, ডিম, তরকারি, পোলাও, বিরিয়ানি, যার যেটা খেতে ভালো লাগবে সব আছে। আশা আশিয়ানের পাতে খাবার বেড়ে দেওয়ার জন্য চামচ নিয়ে 1 চামচ পোলাও তুলল তার পাতে দেওয়ার জন্য। উদিতা শান্ত চোখে সেটা দেখে আশার হাত থেকে চামচ কেড়ে নিয়ে মার্জিতভাবে বলল, আপনি বরং নিজেরটা বেড়ে খান, ওনার জন্য আমি আছি, আপনার এত চিন্তা করতে হবে না। উদিতার সাহস দেখে আর কথা শুনে আশার ইচ্ছে করছে উদিতাকে এখানেই খুন করে ফেলতে। তাদের কাজকর্ম কেউ খেয়াল করেনি, একমাত্র তারিন, এনা, আলেয়া আর কেয়া ব্যতীত। এনা আর কেয়া মিটমিট করে হাসছে, বাকি সবাই তাদের থেকে দূরে বসেছে। তাই উদিতার কথা অন্য কেউ শুনেনি। আশিয়ান মুচকি হাসলো, শুধু কিছু বলল না। উদিতা সুন্দরভাবে আশিয়ানের পাতে তার পছন্দের খাবার বেড়ে দিল। তারপর নিচের পাতে বেড়ে নিয়ে মার্জিতভাবে খেতে লাগলো। খাওয়া দাওয়া সেরে বড়রা একরকম বসে আড্ডা দিতে লাগলেন, আর বাকিরা অন্য একটা রুমে বসে গল্প করতে লাগে। সবাই কথা বলছে। আশিয়ান এত সব কথা শুনতে শুনতে বোর্ড হয়ে উদিতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। বাকিরা সবাই মুখ টিপে হাসছে আশিয়ানের কাণ্ড দেখে। উদিতা এতে হাসির কিছু খুঁজে পেল না। সে আশিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আশার ভিতরে খালি ফাটছে এসব দেখে। উদিতার এরকম হাত বুলিয়ে দেওয়াতে আশিয়ান ঘুমের অতলে তলিয়ে গেল। আর কারো কথা বলা ও হাসাহাসি এসব ওর কানে বাজছে না, কারণ সে এখন গভীর ঘুমে মগ্ন। ইরফানের বুক চিনচিন করছে উদিতার কোলে আশিয়ানকে মাথা রেখে ঘুমাতে দেখে। কেন তা সে জানে না। সবাই গল্প করায় মশগুল। উদিতা মাঝে মধ্যে তাদের কথার সাথে তাল মিলিয়ে হু হ্যাঁ করছে, কিন্তু তার মন পড়ে রয়েছে আশিয়ানের কাছে। উদিতা এ কদিনে খুব ভালো করে আশিয়ানের মায়াজালে বাধা পড়ে গেছে। সে উপলব্ধি করতে পারছে যে আশিয়ানের সাথে সে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। চাইলেই এই লোকটার থেকে সে কখনো দূরে যেতে পারবে না। ভালোবাসার সংজ্ঞা জানে না উদিতা,
তবে বুঝতে পারছে আশিয়ানের প্রতি তার এত পসেসিভনেসটাই হলো গিয়ে ভালোবাসা। সবাই উড়াধুরা আড্ডা দিচ্ছে রুমে বসে, গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে বলতে পারবে না কেউ। আসরের আজান যখন হয় তখন আশিয়ানকে জাগিয়ে তোলে উদিতা। নামাজ পড়তে গেস্ট রুমে চলে গেল। আশিয়ান মসজিদে না গিয়ে উদিতার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ আদায় করে সবার সাথে সন্ধ্যার নাস্তা করে নিল ওরা দুজন। তারপর রাত 7:15 সবার কাছ থেকে বিদায় নিয়ে আশিয়ান আর উদিতা পার্টিতে অ্যাটেন্ড করার জন্য রওনা দিল। আশা বেচারি কিছুই করতে পারল না। তার চোখের সামনে আশিয়ান ড্যাং ড্যাং করে উদিতাকে সাথে নিয়ে চলে গেল। আগে ভাগে দুজন এশার নামাজও আদায় করে নিয়েছে, কারণ পার্টি থেকে আসতে কত রাত হবে কে জানে। প্রায় আধা ঘন্টা পর আশিয়ান অনেক বড় একটা 5 স্টার হোটেলে প্রবেশ করলো উদিতাকে সাথে নিয়ে। বাইরে আশিয়ানের বিজনেসের খাতিরে পরিচিত এক লোক সাথে, আরো বেশ কয়েকজন নামি দামি লোকেরা তাদেরকে অভ্যর্থনা জানালেন। তাদের দুজনের ওপর পার্টি স্প্রে করলো বরফের মতো। হোটেলের অনেক বড় একটা হল বুক করা হয়েছে পার্টির জন্য। কয়েকজন মন্ত্রী ও নামি দামি এমপি চেয়ারম্যানও উপস্থিত এই পার্টিতে। আশিয়ানকে সবাই অনেক সমীহ করে। ওনারা সবাইও ওনাদের বউ নিয়ে অ্যাটেন্ড করেছেন পার্টিতে। আশিয়ানের সাথে ওনারা সবাই কোলাকুলি করলেন। কয়েকজন মেয়েও এসে আশিয়ানকে হাক করলো, যা উদিতার মোটেও পছন্দ হলো না। আশিয়ান উদিতার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিল। উদিতা বিনীতভাবে সবার সাথে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। আশিয়ানের বন্ধুরা সবাই উপস্থিত ছিল সেই পার্টিতে। আশিয়ানের কলেজ ও ভার্সিটি লাইফের সব ফ্রেন্ডরা আছে। আজ ইলিয়ানা আর আশাদও এসেছে এই পার্টিতে। উদিতার হাত ধরে দাঁড়িয়ে সবার সাথে হাসি মুখে কথা বলছে আশিয়ান। চারপাশে সফট মিউজিক বাজছে। বেলুন টেলুন দিয়ে অনেক সুন্দর করে হল সাজানো হয়েছে। উদিতা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে দেখছে। ইলিয়ানা আর আশাদ আশিয়ানদের কাছে এসে দাঁড়ালো। আশাদ হাসি মুখে আশিয়ানের সাথে কথা বলছে। আশিয়ানের সাথে উদিতাকে দেখে ইলিয়ানা তেলে বেগুনে জ্বলছে। আশিয়ান ইলিয়ানা জেলাসি দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে। উদিতাকে আশিয়ানের মেয়ে ফ্রেন্ড ও ছেলে ফ্রেন্ডের ওয়াইফরা নিয়ে গেল। একটা জায়গায় বসে ওরা উদিতার সাথে গল্প করতে লাগলো। মেকআপ সরিয়ে উদিতার চেহারা দেখে সবাই মাশাআল্লাহ বলে উঠল। আশিয়ানের কাছের এক মেয়ে বন্ধু চিত্রা বলে উঠল, অন্য একটা মেয়ে ফ্রেন্ড অপা বলল, তোমাকে বিয়ে করায় আশিয়ানের উপর আমরা খুশি। যদি ইলিয়ানাকে বিয়ে করতো তাহলে তার লাইফটা ধ্বংস হয়ে যেত। তোমাকে দেখেই মনে হচ্ছে একমাত্র তুমি তার জন্য পারফেক্ট। আশিয়ানের ফ্রেন্ড তৌহিদের বউ মারিয়া দুষ্টু হেসে বলে ওঠে, তুমি তো পিচ্ছি একটা মেয়ে। আমাদের আশিয়ান তোমাকে জ্বালায় না তো দিদা? রাতে মনে হয় তার জন্য ঠিকমতো ঘুমাতেই পারো না, তাই না? উদিতার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে মনে হয়। আগে ঠিকই জানতো না সে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের কথা, কিন্তু সেদিন কেয়া উদিতাকে সবকিছু ভেঙে খুলে বলেছে। এখন সে খুব ভালো করেই বুঝতে পারছে ওরা আসলে কি মিন করতে চাচ্ছে। লজ্জায় গাল দুটো আর নাকের ডগা রক্তিম বর্ণ ধারণ করলো তার। ছি, এরা কত অসভ্য, মুখে লাগাম নেই। উদিতার লজ্জা পাওয়া দেখে সবাই হাসছে। আসিফের বউ তুর্না বলল, আহারে, হুদিতা তো হচ্ছে লজ্জায় লাল হয়ে গেছে পুরো। এই, তোমরা ওকে আর লজ্জা দিও না তো। হাসিয়ান তো মনে হয় তোমার লজ্জা রাঙা মুখ দেখে পুরো ফিদা হয়ে যায়, তাই না উদিতা? ওদের আড্ডার মাঝখানে ইলিয়ানা এলো। তাদের আসরে বসে উদিতাকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করলো সে কিছুক্ষণ। ইলিয়ানাকে দেখে সবাই কেমন জানি একটু চুপ হয়ে গেল, কারণ এখানে বসা কেউ তাকে পছন্দ করে না। মৃদুস্বরে খোঁচা মেরে বলল, তুমি তো আশিয়ানের ওয়াইফ, অ্যাম আই রাইট? উদিতা শান্ত নজরে ইলিয়ানার দিকে তাকালো। ইলিয়ানাকে সে ঠিকই চিনতে পেরেছে। ঠোঁটে কুটিল হাসি ফুটিয়ে তুলে বলল, কোনো সন্দেহ আছে? না মানে আমাদের বিয়েতে তো আপনি উপস্থিত ছিলেন, সেই সুবাদে তো আপনার আমাকে চেনার কথা যে আমি বাংলাদেশের বিরাট বড় বিজনেসম্যান আশিয়ান তাইফ চৌধুরীর ওয়াইফ। ইলিয়ানা কিছুটা বিব্রত হয়ে পড়ল। সে আসলে উদিতাকে হেয় করে জিজ্ঞেস করেছিল কথাটা।
এবার আবারও তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, বাহ, হাসিয়ানের বউ তো দেখছি আশিয়ানের মতন স্বভাবের। ভালো। তা হাসিয়ান বুঝি তোমার এই রূপ লাবণ্য দেখে মুগ্ধ হয়েছে? তো তুমি আশিয়ানের কি দেখে মুগ্ধ হয়ে বিয়েটা করলে? টাকা দেখে? উদিতা একটুও বিচলিত হলো না, বরং ইলিয়ানার মুখের উপর জবাব দিয়ে বলল, নিজের পাল্লায় সবাইকে মাপতে যাবেন না প্লিজ। আমি আপনার মতো নই যে টাকার জন্য নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে একটা বয়স্ক লোককে বিয়ে করতে যাব। কি জানেন তো, আমার বাবা ভাইয়েরা আমাকে খাওয়ানোর মতো যথেষ্ট টাকা পয়সা আছে। তার জন্য আমার টাকাওয়ালা দেখে বিয়ে করতে হবে না। আমি কারোর মতো অনাহারি না যে টাকার লোভে যার তার সাথে বিয়ে পিড়িতে বসতে যাব। দ্য মেইন ফ্যাক্ট ইজ আই অ্যাম অলওয়েজ সেলফ রেসপেক্টেবল পারসন। কারো টাকার লোভে নিজের আত্মসম্মান নষ্ট করি না। ইলিয়ানা খেপে গিয়ে বলল, হে ইউ লো ক্লাস গার্ল, সাহস কি করে হলো তোমার আমাকে ইনডাইরেক্টলি অপমান করো? একে তো রূপ দিয়ে আশিয়ানকে নিজের জালে ফাঁসিয়েছো, আবার বড় বড় কথা। তুমি নিজেও তো আশিয়ানকে কনভিন্স করে কাবিন হিসেবে একটা ডুপ্লেক্স বাসা ও 1 কোটি টাকা নিয়েছো। কি আমাকে বোকা মনে করেছো? এমনি এমনি আশিয়ান তোমায় এসব দিয়ে দিয়েছে তাই না? নিজেও তো লোভীর কাতারে আছো, আবার আমাকে অপমান করো। তোমাদের মতো 3rd ক্লাস ফ্যামিলির মেয়েকে আমার অনেক ভালো করে চেনা আছে। উদিতা চারিদিকে চোখ বোলালো একবার। ইলিয়ানার দিকে আসরের মেয়েরা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে, তবে সবাই উদিতার জবাব শোনার অপেক্ষা করছে। উদিতা আবারও শান্ত কণ্ঠে বলল, নিজেকে অনেক বড় মাপের কেউ কেটা গোছের ভাবার কিছু হয়নি এখানে। এত হম্বিতম্বি না দেখালেও চলবে। আপনার চরিত্র সম্পর্কে এখানে বসা সবার ধারণা আছে। আপনার ব্যাপারে আমিও অনেক কিছু শুনেছি, কিন্তু বিশ্বাস করতে চাইনি, কারণ আমি জানতাম না কেউ এতটা খারাপ হতে পারে। এখন নিজের চোখে দেখে বিশ্বাস করলাম। সে যাকে তো আমার স্বামীকে নিয়ে হঠাৎ এত পজিটিভ হচ্ছেন কেন আপনি? এর পেছনে কি কোনো উদ্দেশ্য আছে আপনার? এত জেলাস হচ্ছেন কেন? আর কি যেন বললেন, লো ক্লাস গার্ল, তো সেটা আসলে কে তা আমরা জানি। আমাকে পিঞ্চ মেরে নিজের দিকে নিতে হবে না। আর আমি রূপ দিয়ে ওনাকে ফাঁসিয়েছি, তাও ভালো। আমার রূপ আছে, কিন্তু আপনার তো তাও নেই। আর রইল কাবিন, সেটা উনি আমাকে খুশি হয়ে দিয়েছেন। আপনার মতো আমি এসব মুখ ফুটে নির্লজ্জের মতো চাইনি। ওই যে বললাম না, সেলফ রেসপেক্ট বলে একটা কথা আছে, আপনার তো তাও নেই আন্টি। ইলিয়ানা ধমক দিয়ে বলল, ও শাট আপ, আমাকে একদম আন্টি বলে ডাকবে না। আমার স্বামীর পরিচিত আসাদ আঙ্কেলের ওয়াইফ আপনি, তো সেই হিসেবে তো আপনি আমাদের আন্টি হন। ভুল কি বললাম? আপনি কি এখনো নিজেকে কচি মেয়ে ভাবেন নাকি আন্টি? নিজেকে এত কচি ভাবেন না প্লিজ, কারণ আপনি একজন বুইড়া আঙ্কেলের বউ, এর বেশি কিছুই না। আমি নিজেকে কচি ভাবলে খাটে, কারণ আমি সবে মাত্র 16তে পা রেখেছি। ইউ স্টুপিড গার্ল, তোমায় আমি দেখে নেব। তোমার সাহস কত বড়, আমার সাথে পাঙ্গা নিয়ে কথা বলো? সাহসের কি দেখলেন? এখনো তো কিছুই দেখাইনি আন্টি। আমাকে অবলা নারী ভেবে থাকলে মারাত্মক ভুল করেছেন আপনি। আমাকে দেখতে যতটা হেদাই টাইপের মনে হয়, আমি মোটেও ততটা হেদাই নই। আমার পরিবারের লোকজন থেকে শুরু করে সবাই জানে আমি নিরীহ, কিন্তু আমি কি তা আমিই ভালো করে জানি। নিজের ভয়ঙ্কর রূপ প্রকাশ করতে পছন্দ করি না, তাই আপনাকে বেশি কিছু বলিনি। তাই বলে মনে করবেন না আমি সহজ সরল। যাই হোক, আমার স্বামীর থেকে দূরে থাকবেন, নয়তো আমি চাইলে ঠিক কতটা খারাপ হতে পারি তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব। আর আমাকে এত যখন দেখতে ইচ্ছে করবে, তখন আমার বাসায় চলে আসবেন। ভালো করে মনের মতন অভ্যর্থনা দিয়ে মেহমান বিদায় করব। আমার জুড়ি নেই, আশা করি তা আপনারও পছন্দ হবে আন্টি। উদিতার এত গা জ্বালানোর কথা শুনেও ঠোঁটের কোণে কুটিল হাসি দেখে ইলিয়ানার রাগে সারা শরীর জ্বলছে দাউ দাউ করে। এত অপমানিত জীবনেও হয়নি সে, কিন্তু আজ এই এতটুকুন মেয়ের কাছে এত এত খোঁচা কথা শুনে ইলিয়ানার রাগে গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। উদিতার সাথে কথাই না পেরে ইলিয়ানা গটগট শব্দে এখান থেকে চলে গেল। আশিয়ান এখান থেকে দূরে বসে কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে কথা বলছে, তাই এখানে কি হয়েছে না হয়েছে তা সে জানে না।
ইলিয়ানা চলে যাওয়ার পর সব মেয়েরা উদিতাকে বাহবা দিতে ব্যস্ত হয়ে গেল। সবাই উদিতার প্রশংসায় পঞ্চমুখ। শরম থাকলে আর কখনো ইলিয়ানা উদিতার সাথে লাগতে আসবে না। উদিতা মুচকি হেসে আবার স্বাভাবিক কণ্ঠে সবার সাথে আলাপ করতে লাগলো। এদিকে ইলিয়ানা একটি হুইস্কির গ্লাস হাতে নিয়ে খেতে খেতে ভাবতে লাগলো কিভাবে এই পিচ্ছু মেয়েটার ক্ষতি করা যায়। রাগের জ্বালায় 3 গ্লাস হুইস্কি সাবার করে ফেলল সে। কিছু একটা চিন্তা করে মুখে কুটিল হাসি ফুটে উঠল তার। রাতে ডিনার করছে সবাই একসাথে। বিশাল বড় এক ডাইনিং হলে খাবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আশিয়ানের পাশে বসে উদিতা খাবার খাচ্ছে। উদিতা আর আশিয়ানের সামনাসামনি আশাদার ইলিয়ানা বসে খাবার খাচ্ছে। ইলিয়ানা বারবার আশিয়ানের দিকে তাকাচ্ছে। উদিতা খেয়াল করলো সেটা। ইলিয়ানা উদিতার দিকে তেরা দৃষ্টিতে তাকাতেই উদিতা সবার অলক্ষ্যে ইলিয়ানাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়ে তেরচাভাবে হাসলো। ইলিয়ানার শরীর জ্বলতে লাগলো উদিতার খোঁচায়। খাওয়া শেষে সবাই আবারও হলে ফিরে এলো। আর 1 ঘন্টা পর পার্টি শেষ হয়ে যাবে। আশিয়ান অন্য একটা জায়গায় দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সাথে কথা বলছে। উদিতা হেঁটে হেঁটে একটি টেবিলের কাছে এসে দাঁড়ালো। আশিয়ান খেয়াল করছে না উদিতাকে। এমন সময় একটা ওয়েটার এসে উদিতার সামনে দাঁড়িয়ে ট্রে বাড়িয়ে ধরে বলল একটা জুসের গ্লাস নিতে। উদিতাও কোনো কিছু চিন্তা ভাবনা না করে একটা গ্লাস হাতে নিয়ে ওয়েটারকে থ্যাঙ্কস বলল। উদিতা গ্লাসে 1 চুমুক দিতেই স্বাদটা তার কাছে কেমন জানি লাগলো। তারপরও খেলো সে ভেবেছে এটা নতুন কোনো ফ্লেভারের জুস হবে হয়তো। উদিতাকে জুসটা দূর থেকে খেতে দেখে ইলিয়ানা একটা পৈশাচিক হাসি দিল। কারণ এটা জুস নয়, হাই পাওয়ার্ড বিয়ার, যেটা 1 গ্লাস খেলেই নেশা ধরে যাবে। উদিতা জুসটা খেয়ে থম মেরে দাঁড়িয়ে আছে। চারিদিকে ঝাপসা দেখছে সে। উদিতার কাছে মনে হচ্ছে সব মানুষগুলো যেন চরকার মতো ঘুরছে। মানুষ ঘুরছে না, তার মাথা ঘুরছে, বুঝতে পারছে না সে। তবে চুপচাপ দাঁড়িয়ে আছে সে এক জায়গায়। হঠাৎ আশিয়ানের চোখ গেল একটু দূরে দাঁড়ানো উদিতার দিকে। উদিতা কেমন জানি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢুলছে। সেটা দেখেই আশিয়ান পায়ে পায়ে এগিয়ে এলো তার কাছে। এসেই জিজ্ঞেস করলো, উদিতা, আর ইউ ওকে? উদিতা ফ্যাল করে আশিয়ানের দিকে তাকিয়ে আছে, যেন বুঝতে পারছে না আশিয়ান কি বলছে। উদিতার হাতের গ্লাসটার দিকে নজর পড়লো আশিয়ানের। উদিতা বেয়াক্কেলের মতো দাঁত কেলিয়ে হাসলো আশিয়ানের দিকে তাকিয়ে। আশিয়ান উদিতার কর্মকাণ্ড দেখে যারপরনায় বিস্মিত হলো। কারণ উদিতার সে কখনো দাঁত কেলিয়ে হাসতে দেখেনি, আজই প্রথম। আশিয়ানের এবার সন্দেহ হলো উদিতার উপর। এরকম অদ্ভুত বিহেভিয়ারের কারণ খুঁজে পাচ্ছে না সে। কিছু একটা মনে হতে গ্লাসের কাছে নাক দিয়ে শুকলো সে। শুকতেই অবাক হয়ে গেল, কারণ উদিতা বেশি পাওয়ারফুল মদ খেয়েছে। আশিয়ান মদ খাওয়ার সুবাদে প্রায় সব রকমের মদই চেনে। সব মদের মধ্যে এইটা অনেক ডেঞ্জারাস। একবার 1 গ্লাস খেয়ে আশিয়ান টাইট হয়ে গেছিল। লেবুর শরবত, তেঁতুল গোলা পানি খাওয়ার পরও তাদের মদের নেশা পুরোপুরি কাটেনি। কি পাগলামিটাই না করেছে সে এটা খেয়ে। এসব কথা ভাবতেই আশিয়ানের গা কাটা দিয়ে উঠছে। সে জায়গায় উদিতা এটা খেয়েছে, না জানি সে কি পাগলামি করবে। ও মাই গড, উদিতা, এটা কি করলে তুমি? এটা কে দিয়েছে তোমায়? উদিতা হুঁশে নেই, সে কি বলছে নিজেও জানে না। আমার শ্বশুর আব্বা দিয়ে গেছে, বলেছে এটা তোমার গিফট, তুমি ওটা খাও। আশিয়ান উদিতার কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তবে জলদি বাসায় যাওয়ার তাগিদ অনুভব করলো সে। এই মুহূর্তেই বাসায় যেতে হবে, নয়তো উদিতা কোনো গন্ডগোল পাকিয়ে ফেলবে। তুমি এখানেই থাকো, আমি আসছি, কোথাও যাবে না কিন্তু। আচ্ছা, আমি চাঁদের দেশে চলে যাব, আপনি প্লেন নিয়ে আসেন। আশিয়ান উদিতার কথায় পাত্তা না দিয়ে জলদি গিয়ে যে লোকটা পার্টি অ্যারেঞ্জ করেছে তার কাছে গিয়ে বিদায় নিয়ে, তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে উদিতাকে কোনো কথা বলতে না দিয়ে তার হাত শক্ত করে ধরে বাইরে বেরিয়ে এলো। গাড়ির সামনে যেতেই উদিতা বাচ্চাদের মতো বায়না ধরে বলল, আমি এই কাল্লা মার্কা বাড়িতে যাব না, আমি প্লেন দিয়ে যাব। আশিয়ান বুঝলো যে উদিতা হুঁশে নেই, তাই সে উদিতাকে জোর করে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে সিট বেল্ট বেঁধে দিল। উদিতা একবার বিড়বিড় করছে, একবার জোরে হাসছে, একবার ঠোঁট উল্টাচ্ছে, তো একবার পাগলের মতো বিলাপ করছে।
আশিয়ান দ্রুত গাড়ি চালাচ্ছে। জলদি বাসায় গিয়ে লেবু জল, তেঁতুল গোলা পানি এসব খাওয়াতে হবে, নয়তো সর্বনাশ হয়ে যাবে। আশিয়ান খুব ভালো করে বুঝতে পারছে এই কাজের পিছনে ইলিয়ানার হাত আছে, নয়তো উদিতা মদ কি তা চেনেই না। সেখানে এসব খেতে যাওয়া স্বপ্ন ব্যতীত আর কিছু নয়। আশিয়ান আক্ষেপ করছে বারবার, সে নিজেকে দোষারোপ করছে যদি উদিতাকে নিজের কাছে রাখতো তাহলে এমনটা হতো না। গাড়িতে সারা রাস্তা পাগলামি করলো উদিতা, তার নেশা পুরোপুরি চড়ে গেছে। আশিয়ান টেনশনে শেষ, প্রায় উড়ে উড়ে যেন উদিতাকে নিয়ে বাসায় আসলো আশিয়ান। সবাই সবার রুমে আছে, নিজের সার্ভেন্ট ব্যতীত আর কেউ নেই, তাই উদিতাকে নিয়ে খুব সহজেই নিজের রুমে চলে এলো সে। রুমে এসে উদিতাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজের কোট ওয়াচ সব খুলে টেবিলের ওপর ফোন রেখে একটা ওড়না দিয়ে উদিতার দুহাত বেঁধে দিল, যাতে সে পাগলামি না করে। উদিতাকে চুপচাপ বসতে দেখে সে নিচে রান্নাঘরে গেল উদিতার জন্য তেঁতুল গোনা পানি বানিয়ে আনতে। উদিতা এমনিতেই পাগলের মতো হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। জোরে এক উল্টো টান মারতেই ওড়না ঢিলে হয়ে গেল। উদিতা ওড়না খুলে নিচে ফেলে দিয়ে আশিয়ানের কাবার্ড খুলল, তারপর সেখান থেকে সব শার্ট প্যান্ট এখানে সেখানে ছুঁড়ে ফেলতে ফেলতে সব শেষে আশিয়ানের ব্যবহৃত একটি পাতলা একদম হালকা ঘিয়ে কালারের শার্ট তার পছন্দ হলো। শার্টটা নিয়ে সে রুমের ভিতরেই নিজের গা থেকে কাপড় চোপড় সব খুলে ছুঁড়ে ফেলে দিয়ে শার্টটা পরে নিল। শার্টের বোতাম উল্টো পাল্টা করে লাগিয়েছে সে। জোশের ঠেলায় আশিয়ানের রুমের গান শোনার স্পিকার বক্স অন করে ফেলল সে। রুমে বেশ উচ্চস্বরে গান বাজছে, যদিও রুম সাউন্ড প্রুফ হওয়ায় বাইরে অন্য কারো কানে সাউন্ড যাবে না গানের। আশিয়ান খুব দ্রুত তেঁতুলের জুস বানিয়ে জলদি রুমে ফিরে এলো। রুমে ঢুকে রুমের এই অবস্থা দেখে হতবাক হয়ে গেছে সে। কিছু বলার মতো নেই তার। এটাকে দেখে রুম মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো মাছ বাজারের ভুল করে ঢুকে পড়েছে সে। সেন্টার টেবিলের ওপর গ্লাসটা রেখে উদিতাকে খুঁজতে লাগলো তার চোখ জোড়া। রুমের কোথাও দেখা যাচ্ছে না তাকে। বিড়বিড় করে বলল আশিয়ান। জোরে জোরে গান বাজছে, মেইন লড়কি সিধি সাদি সে বোতল পিলি হে আধিসি। এমন সময় হেলে দুলে বারান্দার ভারী পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো উদিতা। আশিয়ান উদিতার দিকে তাকিয়ে থমকে গেল। অজান্তেই একটা ফাঁকা ঢোক গিলল সে। উদিতাকে এমন রূপে কখনো দেখেনি সে এর আগে। নর্মালি চুল ছাড়া অবস্থাতেই ওকে দেখলে নেশা লেগে যেত আশিয়ানের। সেখানে আজ উদিতার পরনে আশিয়ানের ফিনফিনে পাতলা একটি শার্ট, যার ভিতর থেকে ডার্ক অ্যাশ কালারের অন্তর্বাসগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। এর মধ্যে আবার তার কোমর অবধি চুল সব ছেড়ে দেওয়া, শার্টের ওপরে দুটো বোতাম খোলা, বিধায় শার্টের হাতা কাঁধ দিয়ে নিচে পড়ে আছে। উদিতা এমনিতেই চিকনা চাকনা মেয়ে, তার মাঝে আশিয়ানের মতন বডি বিল্ডার একটার শার্ট পরেছে, ঢিলে ঢালা তো হবেই। শার্টটা উদিতার হাঁটু অবধি ঝুলে আছে, এর নিচে ধপধপে ফর্সা পা দেখা যাচ্ছে তার। আশিয়ানের মাথা ঘুরে ওঠে উদিতার এমন অবস্থা দেখে। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করে উদিতার কাছে যেতে লাগলো সে। উদিতা গানের তালে তালে পাগলের মতো হাসছে আর লাফাচ্ছে, সে মোটেও নিজের হুঁশে নেই। আশিয়ান কাছে আসার আগেই উদিতা আশিয়ানের কাছে এসে আশিয়ানের শার্টের কলার খামচে ধরে মাতাল কণ্ঠে বলল, শালা এত সুন্দরী বউ রেখে এক্সের সাথে পীড়িত করোস? এত কিসের প্রেম রে তোর এক্সের সাথে? হ্যাঁ, আমাকে কি চোখে লাগে না? হ্যাঁ, এখনো এক্স সাইরা গেছে দেখা শোক দিবস পালন করস? তোর 7 জন্মের কপালে আমার মতো মেয়ে তোর বউ হইছে, নইলে তোর মতো ছ্যাঁকাখোরকে কে বিয়ে করতো বল খবিস পোলা? উদিতার বলা কথা শুনে আশিয়ানের রাগে দাঁত কিরবিরিয়ে হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে শান্ত করলো, মনকে সান্ত্বনা দিয়ে বলল, ওহ আশিয়ান, কন্ট্রোল ইয়োরসেলফ। ও এসব নেশার ঘরে বলছিল, নইলে উদিতা এমন মেয়ে না, ও খুব ভালো মেয়ে। উদিতা আশিয়ানের গলা জড়িয়ে ধরে ঢুলে ঢুলে আশিয়ানের গালে চুমু খেয়ে বলল, কোনো মেয়ের দিকে চোখ তুলে খালি তাকিয়ে দেখিস, তোর চোখ দুইটা খুলে নিয়ে জাদুঘরে রাখুন। চিনিস না তো তুই আমারে? আমি কে? আমি আশিয়ান উদিতাকে জোর করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, উদিতা,
এরকম পাগলামি করে না তো। তুমি না এত ভালো মেয়ে, তাহলে আজ এরকম করছো কেন? আজ একটা মজা খাওয়াবো তোমাকে। কিসের হিক মজা? খেয়েই দেখো না কিসের মজা। এই বলে আশিয়ান উদিতাকে দুহাত দিয়ে আগলে ধরে ধরে সেন্টার টেবিলের কাছে নিয়ে এলো। তারপর গ্লাসটা হাতে নিয়ে উদিতাকে ছলে বলে কৌশলে শরবতটা জোর করে খাইয়ে দিল। এটা খাওয়ার পর হুড়মুড় করে উদিতা আশিয়ানের গায়ে বমি করে ভাসিয়ে দিল। আশিয়ান হতভম্ব হয়ে গেছে পুরো। ইয়াক কি বৃষ্টি গন্ধ করছে শরীরে। আশিয়ান জলদি উদিতাকে বিছানায় বসিয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আশিয়ান কখনোই এমন বাজে পরিস্থিতিতে পড়েনি। আজ এভাবে হেনস্থা হতে হবে ভাবতে পারেনি সে। উদিতা বমি করে দুর্বল শরীর বিছানায় এলিয়ে দিল। তারপরও নেশা কাটছে না তার। কি একটা অবস্থা! উদিতা এখনো পাগলের মতো বিড়বিড় করছে। একবার আশাকে গালি দিচ্ছে, একবার আলেয়াকে বকছে, একবার আশিয়ানের 14 গোষ্ঠী উদ্ধার করছে, তো একবার ইলিয়ানার পিন্ডি চটকাচ্ছে। শান্তি পাচ্ছে না যেন সে। আশিয়ান শাওয়ার ছেড়ে ওয়াশরুম থেকে খালি গায়ে কোমরে একটা টাওয়াল ছড়িয়ে বেরিয়ে এলো। উদিতা বিছানায় চিত হয়ে শুয়ে শুয়ে পা দোলাচ্ছে। ভালো নেশায় পেয়েছে তাকে। কখন যে এই নেশা ছুটবে জানা নেই আশিয়ানের। আশিয়ান একটা শর্ট ট্রাউজার পরে নিচ থেকে একজন সার্ভেন্টকে নিয়ে এলো। সার্ভেন্ট এসে রুম পরিষ্কার করে দিয়ে গেল। আশিয়ান এবার উদিতার দিকে নজর দিল। উদিতা হেসেই যাচ্ছে, কোনো থামাথামি নেই। আশিয়ান এবার উদিতার কাপড় পাল্টানোর তাগিদ অনুভব করলো, কারণ ওর পরনের শার্টটাও বমিতে ভরে গেছে। আশিয়ান আলমারি থেকে একটা নাইটি নিয়ে এলো। এখন সালোয়ার কামিজ পরাতে গেলে আরো ঝামেলা পোহাতে হবে, তাই শর্ট কাট বুদ্ধি করে নাইটি পরানোর চিন্তা করলো সে। উদিতার পাশে বসে দৌড়ো দৌড়ো বুকে উদিতার শার্টের বোতামে হাত দিল আশিয়ান। কেমন জানি একটা সংকোচ অনুভব হচ্ছে তার। নিজেকে কেন যেন পাগল পাগল মনে হচ্ছে। এত চিন্তা ভাবনা না করে লম্বা একটা শ্বাস নিয়ে দ্রুত উদিতার পরনের শার্টটা খুলে ফেলল সে। তারপর আরো দ্রুত নাইটিটা পরিয়ে দিল। উদিতা বুঝতেই পারছে না যে কেউ তার পরনের জামা চেঞ্জ করে দিয়েছে। আশিয়ান উদিতাকে একটা বালিশে শোয়ানোর চেষ্টা করলো, কিন্তু তার আগেই উদিতা শোয়া থেকে উঠে বসে গেছে। আশিয়ান জোর করে উদিতাকে নিজের কাছে টেনে নিল, কিন্তু উদিতা আশিয়ানের হাতে নিজের ছোট ছোট ইঁদুরে দাঁত দিয়ে কুট্টুস করে কামড় বসিয়ে দিয়ে ততক্ষণে আশিয়ানের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। আশিয়ান দাঁতে দাঁত চেপে কামড়টা সহ্য করলো। মেয়েটা এত বিচ্ছু জানা ছিল না তার। মদ খাওয়ার পর যেন আসল চেহারা বেরিয়ে আসছে তার। উদিতা পুরো রুম ছুঁড়ে চরকার মতো লালা লালা বলে ঘুরছে। ঘুরতে ঘুরতে ঠাস করে মাটিতে পড়ে গেল সে। উদিতা বাচ্চাদের মতো ইনোসেন্ট চেহারা করে ঠোঁট উল্টে বলল, যা পড়ে গেলাম। আশিয়ান রাগের ঠেলায় গমগমে গলায় বলল, খুব ভালো হয়েছে, আমি খুশি হয়েছি। উদিতা চোখ ছোট ছোট করে আশিয়ানের দিকে তাকিয়ে বলল, গম্ভীর মুখ বলদ একটা, জীবনে তো হাসতে পারস না, এখন আসছিস আমার মতো বাচ্চাকে খোঁচা দিতে, তাই না? এক থাপ্পড় মাইরা আন্দাররা কইরা দিম। চিনোস আমারে? শাট আপ! তোমার সাহস তো কম নয়, আমার সাথে গলাবাজি করে কথা বলো, আবার আমাকে ইনসাল্ট করো। এক আছাড় মারবো তুলে, বেয়াদব মেয়ে। উদিতা ভেঙচি কেটে ঢুলু ঢুলু কণ্ঠে বলল, সাহস থাকলে মেরে দেখা। তোর হাড্ডি যদি গুঁড়া না করছি আমি, আমাকে আয়সা ধমক মারে। এত সাহস কে দিস তোরে? হ্যাঁ, চাকর চাকরের মতো থাকবি, মনে রাখিস আমি তোর মালকিন। হোয়াট? এসব কি বলছো পাগল মেয়ে? মাথা খারাপ নাকি? ধুর, যা, আমিও আরেক পাগল মাতালের সাথে আমিও কি সব কথা বলছি। ও নিজের হুঁশে সব কথা বলছে না, মদ খেয়ে ওর এই অবস্থা। আশিয়ান নিজেকে বুঝ দিয়ে বসা থেকে উঠে স্পিকার বক্স অফ করে দিল। তারপর এগিয়ে এসে উদিতার পাশে নরম কণ্ঠে বলল, উদিতা, তুমি না অনেক ভালো মেয়ে। উদিতা আশিয়ানের মুখের কথা কেড়ে নিয়ে বলল, আমি জানি আমি ভালো মেয়ে, তোর বলতে হবে না। তুই যা তোর এক্সের কাছে। তোর এক্স তোর জন্য কুত্তার মতো ঘিউ ঘিউ করছে আর কাঁদছে। আশিয়ান নিজের কপাল চাপড়াচ্ছে উদিতার কথা শুনে। কি এক্স লাগিয়ে রেখেছে। আশিয়ানের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে প্রায়।
না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না। উদিতা এত ইজিলি ঘুমাবে না। তাই আশিয়ান নিজের চেস্ট অফ ড্রয়ার খুলে সেখান থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে খুলে কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজতে লাগলো। অবশেষে পেয়ে গেল একটা ঘুমের ইঞ্জেকশন প্যাকেট থেকে বের করে আশিয়ান আস্তে ধীরে এগিয়ে এলো উদিতার দিকে। ঘুমের ইঞ্জেকশন না দিয়ে উপায় নেই, নয়তো সারা রাত পাগলামি করে নিজেও ঘুমাবে না, আশিয়ানকেও ঘুমাতে দেবে না। কালকে সকালে তার অফিসে যেতে হবে, জরুরি একটা মিটিং আছে। আশিয়ান উদিতার কাছে গিয়ে বসে উদিতাকে নিচের দিকে টেনে নিয়ে চালাকি করে উদিতার বাম হাতের বাহুতে ইঞ্জেকশনটা পুশ করে দিল। উদিতা আশিয়ানের বুকে জোরে জোরে কিল মারছে। আশিয়ান ইঞ্জেকশনটা দূরে ফেলে দিয়ে উদিতার দুহাত নিচের হাতের মুঠোয় নিয়ে নিল। উদিতা পাগলার ষাঁড়ের মতো ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে পড়ল। চোখ দুটো ঘুমে ঢুলছে তার। আশিয়ান বুঝলো ইঞ্জেকশনে কাজ করতে শুরু করে দিয়েছে। একটু পরে উদিতা আশিয়ানের বুকে ঢলে পড়ে। আশিয়ান দুহাত দিয়ে আগলে নিল তাকে নিজের বুকে। তারপর কোলে নিয়ে বিছানায় ঠিক মতন শুইয়ে দিল তাকে। দরজা জানালা সব ভালো মতন লক করে উদিতার পাশে এসে নিজেও শুয়ে পড়ল সে। উদিতার নিষ্পাপ মুখখানার দিকে তাকিয়ে রইল সে পলকহীন ভাবে। সে বিশ্বাসই করতে পারছে না যে এই উদিতা এরকম পাগলামি করেছে। আশিয়ান খুব ভালো করে বুঝতে পারছে যে ইলিয়ানা এরকম করেছে উদিতার সাথে। চিত্রার কাছে শুনেছে উদিতা কিভাবে শান্ত কণ্ঠে ইলিয়ানাকে অপমান করেছে, সব তার কানে এসেছে। আশিয়ান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে মাহবুবকে ফোন করে একটা কাজ করে দিতে বলল। ফোনে কথা বলা শেষে আশিয়ান উদিতার বুকে মাথা রেখে শান্তিতে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে গেল আশিয়ান। মসজিদে গিয়ে ফজরের নামাজটা আদায় করে নিল। ইঞ্জেকশনের প্রভাবে উদিতা এখনো মরার মতো ঘুমোচ্ছে, তাই আশিয়ান জাগালো না উদিতাকে। নিত্য দিনকার মতো ব্যায়াম করে গোসল সেরে নিচে নাস্তা করতে চলে এলো। সবাই ডাইনিং রুমে উপস্থিত, একমাত্র উদিতা বাদে। মিসেস ইয়াসমিন উদিতার কথা জিজ্ঞেস করতেই আশিয়ান বলল যে তার শরীর খারাপ, এখনো ঘুমিয়ে আছে, তাই সে জাগায়নি। কেয়া আর এনা তৎক্ষণাৎ উদিতাকে গিয়ে দেখে আসলো। মিসেস ইয়াসমিন এবং মিসেস তারানাও গিয়ে দেখে আসলেন তাকে। তাও উদিতা ঘুম থেকে জাগেনি। সবাই বেশ চিন্তায় পড়ে গেল। আশিয়ান তাদেরকে আশ্বস্ত করে বলল তেমন কিছু হয়নি, জাস্ট ওর শরীরটা দুর্বল, ঘুমালেই ঠিক হয়ে যাবে। আশিয়ানের কথায় সবাই আশ্বস্ত হয়ে ব্রেকফাস্ট করে নিল। আশিয়ান নাস্তা করা শেষে রুমে গিয়ে রেডি হয়ে গেল অফিসে যাওয়ার জন্য। পুরোপুরি তৈরি হয়ে গাড়ির চাবি ও ফোন হাতে নিয়ে উদিতার কাছে গিয়ে উবু হয়ে উদিতার কপালে আলতোভাবে একটা চুমু খেয়ে নিচে চলে এলো। তারপর দ্রুত বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 11টার দিকে ঘুম ভাঙল উদিতার। চোখ পিটপিট করে চারপাশে তাকালো সে। ঘড়ির দিকে চোখ পড়তেই দ্রুত শোয়া থেকে উঠে বসলো উদিতা। বুঝতে পারল না এত বেলা হলো কখন। কেউ তাকে ডাকলোও না, নামাজটাও মিস গেল। আর আশিয়ানি বা কোথায়? মাথাটাও কেমন জানি তার ভার ভার লাগছে, শরীরটা বেশি দুর্বল লাগছে কেন জানি, কিছুই বুঝতে পারছে না উদিতা। চিন্তিত ভঙ্গিতে বিছানা ছেড়ে উঠে নিচের দিকে তাকিয়েই চমকে গেল সে। তার পরনে একটা শর্ট নাইট ড্রেস, আর কিছুই নেই। ছি, এই অবস্থায় সে আশিয়ানের সামনে ছিল? ভাবতেই পারছে না উদিতা। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। কাপড় চোপড় সাথে নিয়ে জলদি ওয়াশরুমে গিয়ে একদম গোসল করে বের হলো উদিতা। শরীরটা এখন কিছুটা ঝরঝরে মনে হচ্ছে। সারা রুম অগোছালো হয়ে আছে দেখে উদিতা একটু অবাকই হয়েছে। সে বুঝতে পারছে না রুমের এমন অবস্থা কি করে হলো। অতশত চিন্তা না করে সারা রুম গোছালো সে। সবকিছু পরিপাটি করে মাথায় ওড়না পেঁচিয়ে নিচে চলে এলো সে। বাসায় ছেলে মানুষ একজনও নেই, সবাই কাজে নয়তো ক্লাসে চলে গেছে। এনারও আজকে ক্লাস আছে, তাই সকালেই চলে গেছে সে। বাচ্চা দুটো স্কুলে। বাসায় শুধু আলেয়া, তারিন, কেয়া, মিসেস ইয়াসমিন, মিসেস তারানা আর সেই আছে। উদিতা রান্নাঘরে গিয়ে মিসেস ইয়াসমিনকে পেল। মিসেস ইয়াসমিন উদিতাকে দেখে দ্রুত এগিয়ে এসে ব্যাকুল হয়ে উদিতার কপাল ও গলায় হাত দিয়ে চেক করে দেখলেন জ্বর এসেছে কিনা। মা, তোর বুঝি শরীর খারাপ? কি হয়েছে তোর? কালকে তো ভালো অবস্থায় পার্টিতে গেলি।
উদিতা অনিশ্চিত ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে পড়ল। কি জানি মা, বুঝতে পারছি না কিছু। কালকে কি করে বাসায় এলাম কিছুই জানি না। ওনাকে জিজ্ঞেস করলে তবে জানতে পারবো আসলে কি হয়েছে। তবে শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে মা, আমার মাথাটাও ভার ভার লাগছে। মিসেস ইয়াসমিন ব্যস্ত হয়ে উদিতাকে ডাইনিং টেবিলে নিয়ে এসে একটা চেয়ারে বসালেন তাকে। উদিতাও বাধ্য মেয়ের মতো চুপচাপ বসে পড়ল। তুই এখানে বসে থাক তো মা, আমি তোর জন্য এক কাপ কড়া লিকারের চা করে কিছু ভারী খাবার নিয়ে আসি। মিসেস ইয়াসমিন রান্নাঘরে চলে গেলেন উদিতার জন্য খাবার আনতে। উদিতা চুপচাপ বসে রইল। কিছু সময় পর মিসেস ইয়াসমিন একটা ট্রে হাতে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। ট্রেতে রাখা কাপ ও বাটি থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে। ট্রেটা টেবিলের ওপর রেখে মিসেস ইয়াসমিন উদিতার সামনে একটা চেয়ার টেনে বসলেন। তারপর গরুর মাংসের বিরিয়ানির প্লেট হাতে নিয়ে উদিতাকে মুখে তুলে খাইয়ে দিতে লাগলেন। উদিতাও বিনা বাক্য ব্যয়ে গপ গপ করে খেয়ে যাচ্ছে। আসলেই তার প্রচুর খিদে পেয়েছে, জানে না সেটা কি করে বুঝলেন তিনি। বিরিয়ানি খাওয়া শেষে গরম গরম চা খেলো সে। এবার শরীরটা একটু ভালো লাগছে, তার শরীরের শক্তি ফিরে এসেছে। উদিতা মিসেস ইয়াসমিনকে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। মিসেস ইয়াসমিন উদিতার মাথায় হাত বুলিয়ে দিলেন মুচকি হেসে। উদিতা ছাদে চলে এলো কবুতরদের দেখার জন্য। কবুতরকে দানা ও গম খেতে দিল সে। তারপর ছাদে একটু ঘোরাঘুরি করে নিচে তার সবজি বাগানে চলে গেল। হোস পাইপ দিয়ে সারা বাগানে পানি ছিটিয়ে আবারও রুমে ফিরে এলো সে। তারপর মিসেস তারানাকে ডেকে নিয়ে এলো নিচের রুমে সেলাই শিখবে বলে। মিসেস তারানা খুশি মনে উদিতাকে সেলাইয়ের ধাপগুলো দেখিয়ে দিতে লাগলেন। আজকে উদিতা মিসেস তারানার কাছ থেকে কাপড় কাটা শিখল। 2 ঘন্টা টানা কাজ করে কাপড় কাটা শিখতে সক্ষম হয়েছে সে। জোহরের নামাজ আদায় করে তারপর পুঁথি দিয়ে আরো 1 ঘন্টা লাগিয়ে এক ঝুটা স্ট্রবেরি বানালো সে। পুঁথি দিয়ে অনেক কিছু তৈরি করতে পারে উদিতা। এগুলো সে তার মায়ের কাছ থেকে শিখেছে। আলিয়া আর তারিন বাদে বাকিরা উদিতার প্রচুর প্রশংসা করলো। উদিতা কেয়াকে সেটা গিফট করে দিল। কেয়া তো পুঁথি দিয়ে বানানো স্ট্রবেরি পেয়ে দারুণ খুশি। সে তার রুমের দরজার সামনে সেটা ঝুলিয়ে রেখে দিল। সৌন্দর্য বর্ধন করছে এটি। আসরের নামাজ পড়ে উদিতা ঘুমিয়ে গেল। মাথাটা ঘুরছে খালি তার, তাই আজ আর রান্নাঘরে যায়নি। সন্ধ্যায় নাস্তাও খায়নি সে। কেয়া একবার এসে ডেকে গেছিল, কিন্তু উদিতার এতই অলস লাগছে যে উঠতে ইচ্ছে করছে না। আশিয়ান মায়ের ফোনে কল দিয়ে উদিতার খোঁজ খবর নিল। উদিতা বাধ্য হয়ে ঘুম থেকে উঠে মাগরিবের নামাজটা আদায় করে আবারও শুয়ে পড়ল। মাথাটা শুধু ভন ভন করছে তার। কাল কি এমন হলো যে তার এত শরীর খারাপ লাগছে? হিসাব মেলাতে পারল না উদিতা। রাত প্রায় 10টার সময় আশিয়ান বাসায় ফিরল। উদিতা বিছানায় চুপচাপ বসে আছে। আশিয়ান রুমে ঢুকতেই সে দ্রুত বসা থেকে উঠে দাঁড়িয়ে আশিয়ানকে সালাম দিল। আশিয়ান সালামের জবাব দিয়ে গমগমে গলায় উদিতাকে জিজ্ঞেস করলো, তোমার শরীর এখন কেমন? জি ভালো। ঠিক আছে। আশিয়ান গোসল করতে ওয়াশরুমে চলে গেল একটা ট্রাউজার হাতে নিয়ে। উদিতা একটি গেঞ্জি আর একটি টাওয়াল কাবার্ড থেকে বের করে বিছানার ওপর রেখে নিচে চলে গেল। রান্নাঘরে গিয়ে আশিয়ানের জন্য 1 মগ কফি বানালো সে। তারপর কফির মগ হাতে নিয়ে রুমে ফিরে এলো সে। উদিতা রুমে আসার মিনিট খানেক পর গোসল সেরে বেরুলো আশিয়ান। বিছানা থেকে গেঞ্জি নিয়ে সেটা পরে ফেলে বিছানায় বসলো। উদিতা সব সময়কার মতো টাওয়াল দিয়ে আশিয়ানের চুল ভালো করে মুছে দিয়ে কফির মগ এগিয়ে দিল। আশিয়ান কফির মগ হাতে নিয়ে বলল, অসুস্থ অবস্থায় রান্নাঘরে গেলে কেন? শুয়ে বসে রেস্ট নিতে পারতে। জি না, আমি এখন ঠিক আছি। আচ্ছা, রাতে আমরা পার্টি থেকে ফিরলাম কখন? আমারই বা কি হয়েছিল? আমার মনে আছে আমি জুস খাওয়াইছিলাম। তারপর কি হয়েছে আর বলতে পারি না। আশিয়ান গলা খাকারি দিয়ে শান্ত কণ্ঠে বলল, তোমার মাথা ঘুরে গেছিল, হয়তো শরীর দুর্বল, এই জন্য আমি তোমার বাসায় নিয়ে চলে এসেছিলাম। তুমি সেন্সলেস ছিলে বিধায় তুমি বলতে পারো না কি হয়েছে। বাসায় এসে তোমাকে বিছানায় শুয়ে দিয়েছিলাম, তুমি ঘুমিয়ে পড়েছিলে।
সত্যি বললে উদিতা অনেক কষ্ট পেত। যে মেয়ে মদ চেনে না সে মদ খেয়ে রাতে যা বেয়াদবি করেছে, এসব শুনলে সে নিজেই হার্ট ফেল করবে। তাই আশিয়ান বিষয়টা খুব সূক্ষ্মভাবে এড়িয়ে গেল। উদিতা বুঝতে পারল না যে আশিয়ান মিথ্যে বলছে। সে নিচু স্বরে বলে উঠল, ও আচ্ছা, তাহলে আমার ড্রেস কে চেঞ্জ করে দিয়েছে? আশিয়ান নির্বিকারভাবে জবাব দিল, আমি চেঞ্জ করে দিয়েছি। কি, আপনি ড্রেস চেঞ্জ করেছেন মানে? সো হোয়াট, আমি তো অন্য কোনো পরপুরুষ তো আর নই, তোমারই স্বামী। আর তোমাকে সব রকমভাবে দেখার অধিকারও আমার আছে, আশা করি বুঝতে পারছো। উদিতা লজ্জায় রাঙা হয়ে গেছে। সে ভাবতেই পারছে না যে আশিয়ান তাকে এরকম অবস্থায় দেখেছে। এত লজ্জায় লাল নীল হতে হবে না। আমি তোমার সাথে উল্টোপাল্টা কিছু করিনি, তবে খুব শীঘ্রই করব। সো বি প্রিপেয়ার্ড, নিজেকে আমার জন্য প্রস্তুত রাখো। আশিয়ান নিচে চলে গেল। আশিয়ানের কথা শুনে উদিতার কান ঝাঝা করছে। কি লজ্জা, কি লজ্জা! ইস, এত লজ্জায় জীবনে পায়নি উদিতা। একসাথে সবাই মিলে ডিনার করলো। উদিতা আর চোখে বারবার আশিয়ানের দিকে তাকাচ্ছে। চোখে চোখ পড়ে গেলে আবার দ্রুত চোখ সরিয়ে নিচ্ছে। তাসকে নিচ্ছে পোষণ করে বলল সে আলেয়াকে নিয়ে হানিমুনে যেতে চায়, তবে এখন না, এই মাস পর। সবাই সায় দিল এতে। আশিয়ানকে যাওয়ার কথা জিজ্ঞেস করলে আশিয়ান বলল এখন সে কোথাও যেতে পারবে না। আশিয়ানের কথায় তাল মিলিয়ে উদিতাও মানা করে দিল।